হ্যালো এভরিওয়ান, সবাইকে নমস্কার, আসসালামু আলাইকুম এবং আদাব। তোমরা সবাই একটু কাইন্ডলি চলে আসো, কাজ ক্ষমতা শক্তি লেকচার 4-এ সবাইকে স্বাগতম জানাচ্ছি। সো তোমরা সবাই একটু কাইন্ডলি চলে আসো, আমরা ক্লাসটা খুব দ্রুত শুরু করে দিব। তোমরা আমার কথা ক্লিয়ার শুনতে পাচ্ছ কিনা, আমার কথা ক্লিয়ার শুনতে পাচ্ছ কিনা, আর বোর্ড ক্লিয়ার দেখা যাচ্ছে কিনা একটু জানাও। আর হচ্ছে তোমরা অনেকে আমাকে হোমওয়ার্কগুলো দেখিয়েছিলে, আমি যতটুকু পেরেছি তোমাদের হোমওয়ার্কগুলো চেক করেছি। সো আমি যে হোমওয়ার্কগুলো চেক করেছি ম্যাক্সিমাম হোমওয়ার্ক দেখেছি তোমরা পারফেক্টলি করেছো, এটার জন্য তোমাদেরকে অনেক অনেক ধন্যবাদ। সো তোমরা আরও বেশি বেশি প্র্যাকটিস করবা যাতে করে একদম তলগুলো একদম হাতের মুঠোয় চলে আসে, ঠিক আছে? সো আমার কথা ক্লিয়ার শোনা যাচ্ছে কিনা, সব কিছু ওকে আছে কিনা একটু জানাও, আর বেশি দেরি না করে ক্লাসটা শুরু করে দিব। হ্যাঁ, সব কিছু ক্লিয়ার আছে কিনা একটু জানাও। আমি দেখতে পাচ্ছি 72 পিপল আর ইউ অন লাইভ। তোমরা সবাই যারা একটু ফ্রেন্ডদেরকে মেনশন করে দাও, যারা কোর্সটি করছে একটু মেনশন করে দাও। না, অনেকেরটাই দেখেছি তোমাদের, অনেকের হোমওয়ার্ক দেখেছি, মোটামুটি সবাই কারেক্টলি করেছিল, আমি দেখছি। ওকে, আচ্ছা তাহলে আমরা দেরি না করে শুরু করে দেই। আমরা খুব বেশি টাইম নিব না, তোমরা সবাই একটু চলে আসো, দ্রুত চলে আসো। ওকে, সো আমরা গত ক্লাসে আমরা পড়েছিলাম স্প্রিং বল দ্বারা কৃতকাজ বা স্প্রিং সংকোচনে কৃতকাজ বা স্প্রিং সম্প্রসারণে কৃতকাজ। ওকে, আমরা গত ক্লাসে পড়েছিলাম স্প্রিং সম্প্রসারণে কৃতকাজ আর স্প্রিং সংকোচনে কৃতকাজ। সো আজকে আমরা পরিবর্তনশীল বলের আরও একটা বেসিক পার্ট নিয়ে আলোচনা করব, যেটা হচ্ছে মহাকর্ষ বল দ্বারা কৃতকাজ। ঠিক আছে, তো সবাই একটু লিখো মহাকর্ষ বল দ্বারা কৃতকাজ। ঠিক আছে, ওয়ার্ক ডান বাই গ্র্যাভিটেশনাল ফোর্স। সবাই লিখো মহাকর্ষ বল দ্বারা কৃতকাজ। ওকে, সো লিখো মহাকর্ষ বল দ্বারা কৃতকাজ। সো একটু দ্রুতই আগাবো, আজকে অনেকগুলো ম্যাথ করব আনত তলের, আমরা আনত তল রিলেটেড অনেকগুলো ম্যাথ করব, সো আমাদেরকে একটু দ্রুত আগাতে হবে। ওকে, আচ্ছা তাহলে লিখো মহাকর্ষ বল দ্বারা কৃতকাজ বা ওয়ার্ক ডান বাই গ্র্যাভিটেশনাল ফোর্স। লিখা কি ক্লিয়ার কিনা নাকি ঝাপসা লাগতেছে একটু জানাইও কাইন্ডলি। ওয়ার্ক ডান বাই গ্র্যাভিটেশনাল ফোর্স। ওকে, আচ্ছা লেখা কি ক্লিয়ার দেখা যাচ্ছে নাকি ঝাপসা হচ্ছে একটু জানাও তো। লেখা কি ক্লিয়ার দেখা যাচ্ছে নাকি ঝাপসা দেখা যাচ্ছে একটু জানাও। হ্যাঁ, লেখা কি ক্লিয়ার আছে নাকি ঝাপসা দেখাচ্ছে একটু জানাও। আচ্ছা ক্লিয়ার। ওকে ওকে, এখন দেখো আমরা মহাকর্ষ বল দ্বারা কৃতকাজ বের করার আগে তোমাদেরকে খুব গুরুত্বপূর্ণ একটা জিনিস দেখাই, সেটা হচ্ছে ফার্স্ট অফ অল আমি আইফেল টাওয়ার আঁকবো, বুর্জ খলিফা আঁকবো, এরপর হচ্ছে আমি মাউন্ট এভারেস্ট আঁকবো। ওকে, তাহলে আসো তাহলে দেখি। ওকে ক্লিয়ার। আচ্ছা সবাই সবাই এবার একটু কনসেন্ট্রেট করো, সবাই একটু কনসেন্ট্রেট করো, সবাই একটু ক্লাসের দিকে কনসেন্ট্রেট করো। তাহলে দেখো আমি একটা বুর্জ খলিফা আঁকলাম, এরপর আমি কি আঁকবো, মাউন্ট এভারেস্ট আঁকবো। ওকে, সো দেখো এটা হচ্ছে বুর্জ খলিফা, এটা হচ্ছে
বুর্জ খলিফা, আর এটা হচ্ছে মাউন্ট এভারেস্ট। ওকে, আচ্ছা এবার আসো, এবার আমি এই দুইটার একটা সার্টেন হাইট ধরে নিব। তো ধরো এই বুর্জ খলিফার হাইট হচ্ছে তোমার কত হতে পারে, ধরে নিলাম আমি 834 মিটার। 834 মিটার। এই মানগুলো অ্যাকচুয়াল ভ্যালু না, এগুলো সব হচ্ছে র্যান্ডম ভ্যালু, আমি র্যান্ডমলি এগুলো ধরে নিচ্ছি। ওকে, এবার আসো, এবার আমি মাউন্ট এভারেস্টের যদি হাইট ধরে নেই, দেখো তো আমি মাউন্ট এভারেস্টের হাইট ধরে নিলাম ধরো 8330 মিটার, ঠিক আছে। এখন তোমাকে যদি বলা হয়, তুমি বুর্জ খলিফার একদম মিনিমাম পয়েন্ট থেকে একটা 1 কেজি ভরের বস্তুকে ম্যাক্সিমাম পয়েন্টে উঠাবা। ভালো করে বুঝো, তুমি বুর্জ খলিফার মিনিমাম পয়েন্ট থেকে একটা 1 কেজি ভরের বস্তুকে ম্যাক্সিমাম পয়েন্টে উঠাবা। ঠিক সেমভাবে তোমাকে এখানে বলা হলো তুমি মাউন্ট এভারেস্টের একদম মিনিমাম পয়েন্ট, মানে একদম নিচু স্থান থেকে, মানে একদম নিম্ন দেশ থেকে তুমি 1 কেজি ভরে একটা বস্তু কোথায় উঠাবা, একদম 8330 মিটার উপরে উঠাবা। এই ক্ষেত্রে বস্তুটার মধ্যে কিছু শক্তি জমা হবে, যে শক্তিটাকে বলা হয় কি বিভব শক্তি। সো এই বিভব শক্তিটা অ্যাকচুয়ালি কি হয়, এই বিভব শক্তিটা কি বস্তুটার মধ্যে থেকে যায়, অ্যাকচুয়ালি তা না। এই শক্তিটা অ্যাকচুয়ালি হচ্ছে যান্ত্রিক শক্তি। সো যান্ত্রিক শক্তির একটা পার্ট হচ্ছে বিভব শক্তি। সো বিভব শক্তির একটা পার্ট হচ্ছে মহাকর্ষীয় বিভব শক্তি। সো মহাকর্ষীয় বিভব শক্তি এখন আমরা দেখব, বা মহাকর্ষ বল দ্বারা কৃত কাজ দেখব। সো এই জিনিসটা আসলে কি, আমরা যখন ভূপৃষ্ঠ থেকে একটা কেজি ভরের বস্তুকে যখন ভূপৃষ্ঠ থেকে অভিকর্ষের বিরুদ্ধে তুলব, তখন ওই বস্তুটার মধ্যে আমি কিছু পরিমাণ কাজ করতেছি, যে কাজটা বস্তুটার মধ্যে মহাকর্ষীয় বিভব শক্তি হিসেবে জমা হচ্ছে। তো এখন একটু দেখো তাহলে মহাকর্ষীয় বিভব শক্তি জিনিসটা বুঝতে পারছো তো। আমরা যখন ভূমি থেকে একটা কেজি ভরের বস্তুকে অভিকর্ষের বিপরীতে একটা সার্টেন হাইটের মধ্যে তুলব, তখন ওই বস্তুটার মধ্যে কিছু পরিমাণ কাজ করা হয়েছে, যেই কাজটা মহাকর্ষীয় বিভব শক্তি রূপে বস্তুটার মধ্যে জমা থাকবে। তাহলে এই মহাকর্ষীয় বিভব শক্তিটা কিভাবে ডিটারমাইন করা হয়, বা এটা কিভাবে কাজ করে, কত রেঞ্জ পর্যন্ত কিভাবে কাজ করে, ওই জিনিসগুলো আজকে আমরা এখানের মধ্যে আলোচনা করব। আলোচনা করব। এখন কথা হচ্ছে বিভব শক্তির নরমাল রাশিমালাটা কি। আমরা সবাই বিভব শক্তি সমান জানি কত, mgh। আমরা সবাই বিভব শক্তি বলতে কি বুঝি, আমরা সবাই বিভব শক্তি বলতে জানি mgh। তাহলে এখন দেখো, এটা হচ্ছে একটা বুর্জ খলিফা, এটা হচ্ছে মাউন্ট এভারেস্ট। এখন তোমাকে বলা হলো বুর্জ খলিফার নিম্নদেশ থেকে একটা 1 কেজি ভরের বস্তুকে বুর্জ খলিফার কোথায় উঠাবা, চূড়ায় উঠাবা। তাহলে বস্তুটার বিভব শক্তি কত, তাহলে সিম্পলি তুমি কিভাবে ক্যালকুলেট করবা, তুমি ধরো এভাবে ক্যালকুলেট করবা যে mgh, ইপি সমান আমরা সবাই জানি ইপি সমান কত, mgh। আর এক্ষেত্রে মাউন্ট এভারেস্টের নিম্নদেশ থেকে তুমি একটা 1 কেজি ভরের বস্তুকে 8330 মিটার উপরে উঠাও, এই যে এখানের মধ্যে উঠাও। সো কত মিটার উঠাইছো, 8330 মিটার উঠাইছো এই 1 কেজি ভরের বস্তুটাকে। সো এই 1 কেজি ভরের বস্তুটাকে তুমি যখন এই সার্টেন হাইট উঠাবা, তখন যে কাজটা করবা, ওই কাজটা বস্তুটার মধ্যে বিভব শক্তি বা মহাকর্ষীয় বিভব শক্তি হিসেবে কি থাকবে, সঞ্চিত থাকবে। সো তোমাকে যদি বলা হয় ওই বিভব শক্তির মান কত, তাহলে তুমি যদি চিরাচরিত নিয়মে করো, তাহলে কিভাবে করবা, এই ক্ষেত্রে করবা কি, ইপি সমান mgh। সো এইভাবে তুমি বের করে ফেলবা। কিভাবে বের করবা, এখানে ধরো m এর ভ্যালুটা দেওয়া আছে, ধরো 1 কেজি, g এর ভ্যালুটা হচ্ছে 9.8, h এর ভ্যালুটা হচ্ছে 834। সো এটা ক্যালকুলেট করে আমার মহাকর্ষীয় বিভব শক্তির একটা ভ্যালু আসবে। সো এই ক্ষেত্রেও দেখো সেম, 1 কেজি 9.8 ইন্টু কত, 8330 মিটার। এটা যদি আমরা যোগ করি, তাহলে এখানে একটা ভ্যালু আসবে, এখানে একটা ভ্যালু আসবে। এখন কথা হচ্ছে, আমরা যে প্রসেসে এখানের মধ্যে তোমার বুর্জ খলিফার নিম্নদেশ থেকে যে 1 কেজি ভর একটা বস্তুকে এখানে তুললাম, বিভব শক্তি বের করলাম, এখানে তোমার মাউন্ট এভারেস্টের নিম্নদেশ থেকে একটা 1 কেজি ভরের বস্তুকে উপরের দিকে তুললাম, মহাকর্ষীয় বিভব শক্তি বের করলাম। এই প্রসেসগুলো কি অ্যাকচুয়ালি কারেক্ট? এই যে এই প্রসেসে যে আমি বের করলাম, এই প্রসেসগুলো অ্যাকচুয়ালি কারেক্ট? আনসার হচ্ছে না। কেন কারেক্ট না? এই প্রসেসগুলো কারেক্ট না, এই প্রসেসগুলো হচ্ছে কি রং। হোয়াই? কেন কারেক্ট না? বিকজ তুমি চিন্তা করে দেখো,
আমরা আমরা একটা জিনিস সবাই জানি যে ভূপৃষ্ঠ থেকে আমি যতই উপরের দিকে উঠতে থাকি, ভূপৃষ্ঠ থেকে আমরা যতই উপরের দিকে উঠতে থাকি, ততই কার মান কমতে থাকে? জি এর মান, গ্র্যাভিটেশনাল অ্যাসিলারেশন, অভিকর্ষজ ত্বরণের মান কি হতে থাকে? কমতে থাকে। সো তুমি যতই বুর্জ খলিফা কিন্তু অনেক বিশাল একটা বিল্ডিং, 834 মিটার, অনেক বিশাল। তো তুমি চিন্তা করে দেখো, এটা যদি পৃথিবীর পৃষ্ঠে অবস্থিত হয়, সো তুমি যতই উপরের দিকে যাবা, ততই তোমার জি এর ভ্যালুটা কমতে থাকবে, রাইট? সো তুমি মাউন্ট এভারেস্ট চিন্তা করো, বুর্জ খলিফা থেকে আরো অনেক বেশি উঁচু। সো তুমি যতই উপরের দিকে যাইতে থাকবা, ততই তোমার জি এর ভ্যালুটা কমতে থাকবে। বাট আমরা কি করছি? আমরা এখানে জি এর ভ্যালু 9.8 ধরে এখানের মধ্যে কি করলাম? এখানের মধ্যে আমরা কি গ্র্যাভিটেশনাল অ্যাসিলারেশনটা 9.8 ধরে আমরা কি করছি? পটেনশিয়াল এনার্জি বা মহাকর্ষ বল দ্বারা কৃত কাজটা বের করছি। সো এই প্রসেসটা অ্যাকচুয়ালি কারেক্ট না। কেন কারেক্ট না? তুমি যত বেশি উপরের দিকে যাইতে থাকবা, ততই তোমার জি এর ভ্যালুটা কি হতে থাকবে? কমতে থাকবে। তাহলে এখন আমাদের এই প্রসেসটা যদি কারেক্ট না হয়, আচ্ছা আটকে গেছে, ওকে ওয়েট দেখতেছি। না ঠিকই তো আছে, আটকে যায়নি। তাহলে আমরা দেখতে পাচ্ছি এই প্রসেসে যদি আমরা বের করি, তাহলে এইভাবে আমরা এই পি সমান এমজিএইচ, তাহলে আমরা দেখতে পাচ্ছি এই পি সমান আমরা এমজিএইচ দিয়ে প্রত্যেকটা কেসের জন্য আমরা কি করতে পারবো না? বিভব শক্তির মানটা নির্ধারণ করতে পারবো না বা নির্ণয় করতে পারবো না। বিভব শক্তির এই মানটা একটা সার্টেন হাইট পর্যন্ত বা কোন হাইট পর্যন্ত কিভাবে কাজ করবে, কতটুকু রেঞ্জ পর্যন্ত এমজিএইচ কাজ করবে, এর পরে গেলে কি হবে। সো আজকে এই জিনিসগুলো নিয়ে আমরা আলোচনা করব। সো চলো তাহলে দেখা যাক আমরা কোন প্রসেস অ্যাপ্লাই করলে আমাদের অ্যাকচুয়াল অ্যামাউন্ট অফ ওয়ার্ক ডান বাই গ্র্যাভিটেশনাল ফোর্স বের হয়। আমরা ওই জিনিসগুলো এখন আলোচনা করব। তাহলে আসো, মানে ইপি সমান এমজিএইচ তুমি সব সময় খাটাতে পারবা না। যখন তোমার পৃথিবীর ব্যাসার্ধের তুলনায় এইচ এর ভ্যালুটা খুবই কম হবে, তখন শুধুমাত্র তুমি খাটাইতে পারবা। সো দেখো কিভাবে আমাদের মহাকর্ষীয় বিভব শক্তিটা বের করা যায়, আজকে আমরা ওই জিনিসগুলো নিয়ে আলোচনা করি। কিভাবে হ্যাঁ, নিচের দিকেও কমে যাবে। নিচের দিকে গেলেও পৃথিবী পৃষ্ঠের অভ্যন্তরে যদি তুমি একটা খনির মধ্যে যাও, তাও কিন্তু জি এর ভ্যালুটা কমবে। সো ইপি সমান এমজিএইচটা আজকে কোন রেঞ্জ পর্যন্ত কিভাবে কাজ করে, আমরা ওই জিনিসগুলো নিয়ে আলোচনা করব। সো দেখো এটা হচ্ছে ধরো পৃথিবী পৃষ্ঠ। সো পৃথিবীর ব্যাসার্ধ আমি ধরে নিলাম আর, পৃথিবীর ব্যাসার্ধ আমি ধরে নিলাম আর। আমরা সবাই জানি পৃথিবীর সম্পূর্ণ ভর কোথায় কেন্দ্রীভূত থাকে? পৃথিবীর কেন্দ্রে কেন্দ্রীভূত থাকে, এটা আমি ধরে নিব। সো আমি ধরে নিলাম পৃথিবীর সম্পূর্ণ ভর পৃথিবীর কেন্দ্রে কেন্দ্রীভূত আছে। সো ধরো পৃথিবী পৃষ্ঠের উপর একটা স্মল এম কেজি ভরের একটা বস্তু আছে। পৃথিবী পৃষ্ঠের উপর একটা স্মল এম কেজি ভরের বস্তু আছে। এটাকে আমি এইচ হাইট পর্যন্ত তুলবো। এই এইচ হাইট পর্যন্ত তুলতে কত কাজ করতে হবে, সেটাই হচ্ছে কি মহাকর্ষ বল দ্বারা কৃত কাজ। তাহলে দেখো আমি এই যে এই স্মল এম কেজি ভরের বস্তুটাকে আমি কি এখন এইচ হাইট পর্যন্ত তুললাম। সাপোজ আমি স্মল এম কেজি ভরের বস্তুটাকে এই হাইট পর্যন্ত তুললাম, এইচ হাইট পর্যন্ত। ঠিক আছে, দেখো এই যে এইচ হাইট পর্যন্ত তুললাম। এখন একটা জিনিস চিন্তা করে দেখো, যখন এই স্মল এম কেজি ভরের বস্তুটা পৃথিবী পৃষ্ঠে ছিল, তখন পৃথিবীর সাথে স্মল এম কেজি ভরের বস্তুটার একটা আকর্ষণ বল ছিল, যেটা হচ্ছে গ্র্যাভিটেশনাল ফোর্স অফ অ্যাট্রাকশন বা অভিকর্ষ বল। সো ওই অভিকর্ষ বলের মান কত? সো ওই অভিকর্ষ বলের মানটা আমরা বের করব। তাহলে দেখো এই ক্ষেত্রে আমাদের যদি এমজিএইচ যদি আমরা খাটাইতে না পারি, তাহলে আমাদেরকে কি করতে হবে? সো এই ক্ষেত্রে আমাদেরকে ম্যাথমেটিক্সের একটা বিশাল পার্ট হেল্প করবে, যাকে বলা হয় ইন্টিগ্রেশন। সো আমি এখন কি করব, দেখো এই এইচ হাইটের মধ্যে একটা ক্ষুদ্রতর ডিস্টেন্স কনসিডার করে নিব, যেটা হচ্ছে ডিআর। এইচ হাইটের মধ্যে আমি একটা ক্ষুদ্রতর ডিস্টেন্স কনসিডার করে নিব, যেটাকে বলা হচ্ছে কি ডিআর। ঠিক আছে, সো এই ডিআর পরিমাণ উঠাইতে আমার কৃত কাজটা হবে ক্ষুদ্রতর। সো ডিআর পরিমাণ উঠাইতে যদি আমার কৃত কাজটা ক্ষুদ্রতর হয়, তাহলে সেক্ষেত্রে আমরা লিখতে পারি ডিডাব্লিউ সমান কত? ডিডাব্লিউ সমান এফ ইন্টু কত? ডিআর, রাইট? সো এখন দেখো, এখন যদি আমি কোথায় ছিল আর কোথায় গেছে ওই লিমিটের মধ্যে যদি ইন্টিগ্রেট করে দেই, তাহলে আমাদের মহাকর্ষ বল দ্বারা কৃত কাজ বের হয়ে যাবে। তাহলে এখন দেখো আমরা কি করব? ইন্টিগ্রেট করব। আমাদের কৃত কাজটা বের করার জন্য আমাদের এখন কি করতে হবে? এখন আমাদের ইন্টিগ্রেট করতে হবে। সো 0 টু ডাব্লিউ ডিডাব্লিউ সমান ইন্টিগ্রেশন
আচ্ছা, ইনিশিয়ালি বস্তুটা কোথায় ছিল দেখো তো। ইনিশিয়ালি বস্তুটা আর রেঞ্জের মধ্যে ছিল না। ইনিশিয়ালি এম কেজি ভরের বস্তুটা পৃথিবীর আকর্ষণ ক্ষেত্রে ছিল, অর্থাৎ আর রেঞ্জের মধ্যে ছিল। তাহলে আমাদের লোয়ার লিমিট কত? আমাদের লোয়ার লিমিট হচ্ছে আর। আপার লিমিট কত কে বলতে পারবে একটু জানাও? আপার লিমিট কত কে বলতে পারবে একটু জানাও তো? আপার লিমিট কত একটু জানাও? আপার লিমিট কত একটু জানাও? আমাদের লোয়ার লিমিট হচ্ছে আর। আর রেঞ্জ থেকে আমি কোন রেঞ্জে উঠাবো? এম কেজি ভরের বস্তুটা ইনিশিয়ালি কোথায় ছিল? পৃথিবীর পৃষ্ঠে ছিল। পরে দিয়ে এটা কোথায় গেছে? পরে দিয়ে এটা এইচ হাইটে গেছে। পরে দিয়ে এম কেজি ভরের বস্তুটা এইচ হাইটে গেছে, রাইট? পরে দিয়ে এম কেজি ভরের বস্তুটা কোথায় গেছে? এইচ হাইটে গেছে, রাইট? সো এখন আমাকে বলো, আমাদের লোয়ার লিমিট যদি আর হয় তাহলে আমাদের আপার লিমিট কত হবে? তাহলে দেখো, সে যখন এখানে ছিল তখন সে পৃথিবীর সেন্টারের দিকে অ্যাট্রাক্টেড, রাইট? তুমি যখন এইচ হাইট পর্যন্ত তুলবা, এখানে তোলার পরেও কিন্তু এই এম কেজি ভরের বস্তুটা, স্মল এম কেজি ভরের বস্তুটা পৃথিবীর সেন্টার অফ অ্যাট্রাকশনের দিকে অ্যাট্রাক্টেড। তাহলে সে টোটাল কত দূরত্ব গেছে? তাহলে সে টোটাল কত দূরত্ব গেছে? আর প্লাস এইচ। সো যারা যারা আর প্লাস এইচ লিখেছ তারাই কারেক্ট, বাকিরা রং। সো এটা হচ্ছে কত? আর প্লাস এইচ। তাহলে আমাদের লোয়ার লিমিট হচ্ছে আর, আর আপার লিমিট কত? আপার লিমিট হচ্ছে আর প্লাস এইচ, রাইট? আর প্লাস এইচ। এবার এফ, এফটা কি? এফটা হচ্ছে গ্র্যাভিটেশনাল ফোর্স অফ অ্যাট্রাকশন। এই যে তুমি এই বস্তুটাকে যে প্রত্যেকটা পয়েন্টে উপরের দিকে তুলতেছো, এটা কিন্তু পৃথিবীর কেন্দ্রের দিকে আকর্ষিত হচ্ছে, রাইট? তুমি যে বস্তুটাকে প্রত্যেকটা পয়েন্টে তুলবা, প্রত্যেকটা পয়েন্টে বস্তুটার ওজন এমজি কিন্তু নিচের দিকে কাজ করবে, রাইট? সো এই এমজিটা হচ্ছে কি? এই এমজিটা হচ্ছে অ্যাকচুয়ালি কার কারণে কাজ করতেছে? পৃথিবীর সেন্টার অফ অ্যাট্রাকশনের কারণে কাজ করতেছে। তাহলে আমরা এটা অবশ্যই ধরে নিতে পারবো, এই যে এই এম কেজি ভরের বস্তুটার সাথে পৃথিবীর একটা আকর্ষণ বল আছে, যে আকর্ষণ বলটাকে বলা হচ্ছে কি? অভিকর্ষ বল। সো অভিকর্ষ বলের মানটা আমরা এখানে লিখি, এফ ইকুয়াল লিখতে পারি আমরা জি এম এম বাই কত? আর স্কোয়ার ইন্টু ডিআর। আমরা সবাই জানি, নিউটনের মহাকর্ষ সূত্র থেকে জানি যে এই পৃথিবীতে প্রত্যেকটা বস্তুকণা একে অপরকে নিচের দিকে আকর্ষণ করে। ওই আকর্ষণ বলের মান বস্তুকণাদ্বয়ের ভরের গুণফলের সমানুপাতিক, তাদের মধ্যবর্তী দূরত্বের বর্গের ব্যস্তানুপাতিক, এবং এই বল বস্তুকণাদ্বয়ের সংযোজক সরল রেখা বরাবর কাজ করে। তো ওই জন্য আমরা লিখতে পারি এফ ইকুয়াল জি এম এম বাই কত? আর স্কোয়ার, যেখানে জি হচ্ছে সার্বজনীন মহাকর্ষীয় ধ্রুবক, এম হচ্ছে পৃথিবীর ভর, আর স্মল এম হচ্ছে কি? বস্তুটার ভর, এ আর হচ্ছে দূরত্ব। এখন এই দূরত্বটা নিয়ে একটু কনফিউশন আছে। কি ধরনের কনফিউশন? দেখো, তুমি যখন বস্তুটাকে এখানে রাখছো তখন তাদের মধ্যে দূরত্ব কিন্তু আর। যখন বস্তুটা আস্তে আস্তে উঠতেছে তখন কিন্তু আর এর ভ্যালুটা চেঞ্জ হচ্ছে, রাইট? আর এর ভ্যালুটা প্রত্যেকটা, যখন তোমার এখানে আসছে তখন এখানের সাথে এই দূরত্বটা কিন্তু আর এ আর নাই, চেঞ্জ হয়ে গেছে। যখন এখানে রাখছি তখন দূরত্বটা চেঞ্জ হয়ে গেছে। মানে তুমি যখন এম কেজি ভরের বস্তুটাকে উপরের দিকে উঠাবা তখন প্রত্যেকটা পয়েন্টে কিন্তু তোমার দূরত্ব চেঞ্জ হচ্ছে, রাইট? সো প্রত্যেকটা পয়েন্টে যদি দূরত্বটা চেঞ্জ হয়, প্রত্যেকটা পয়েন্টে বলের মানটা চেঞ্জ হবে, বিকজ বলের মানটা দূরত্বের বর্গের ব্যস্তানুপাতিক। সো দূরত্ব তুমি যত বেশি উপরের দিকে উঠাচ্ছ, দূরত্বের মানটা চেঞ্জ হচ্ছে। দূরত্বের মানটা যদি চেঞ্জ হয়, বলের মানটাও চেঞ্জ হবে। পরিবর্তনশীল বল দ্বারা কৃত কাজ। সো এই পরিবর্তনশীল বল দ্বারা কৃত কাজ করার জন্যই আমাদের মিনিমাম ভ্যালু থেকে ম্যাক্সিমাম ভ্যালুর মধ্যে কি করা লাগতেছে? ইন্টিগ্রেট করা লাগতেছে। খুবই সিম্পল হিসাব। তাহলে দেখো, করলাম। এই জন্য আমি এই দূরত্বটা কত ধরে নিলাম? স্মল আর ধরে নিলাম। তো স্মল আর ধরাতে কোনো সমস্যা নাই। আমরা আর রেঞ্জ থেকে যখন আর প্লাস এইচ রেঞ্জের মধ্যে যখন ইন্টিগ্রেট করব তখন আমাদের টোটাল অ্যামাউন্ট অফ ওয়ার্ক ডান বের হয়ে যাবে। আরও একটা মজার বিষয় হচ্ছে এখান থেকে কিভাবে এমজিএইচ বের হয় ওটাও দেখাবো। আমরা এমজিএইচটাকে কনসিডারেশনে আনা যাচ্ছে না বলে ইন্টিগ্রেট করে কৃতকাজ বের করতেছি। মানে যখন তুমি একটা বস্তুকে অনেক বেশি উচ্চতায় উঠাবা, যখন অনেক বেশি উচ্চতায় উঠাবা তখন তোমার হাইট বৃদ্ধির সাথে সাথে জি এর ভ্যালুটা কমতে থাকে। দ্যাটস ওয়াই আমরা এমজিএইচ ইউজ করতে পারতেছি না। সো এই জন্য আমাদের কি করা লাগতেছে? ইন্টিগ্রেট করা লাগতেছে। তাহলে আসো ইন্টিগ্রেট করি। আসো আমরা এখন কি করব? আমরা এখন ইন্টিগ্রেট করব, ঠিক আছে? ওকে, তাহলে দেখো, ইন্টিগ্রেশন ডিডাব্লিউ সমান আমরা জানি ডাব্লিউ কত? 0 টু ডাব্লিউ। এটা পরেও বের করা যায়। তাহলে এখন দেখো, এখানের মধ্যে আমি যদি জি এম এম কনস্ট্যান্ট হিসেবে বাইরে বের করে ফেলি, আর থেকে কত? আর প্লাস এইচ, এখানে কত? 1 বাই আর স্কোয়ার ডিআর, রাইট? সো এখন দেখো, এখানে হচ্ছে ডাব্লিউ মাইনাস 0, আপার লিমিট মাইনাস লোয়ার লিমিট। সো এখন দেখো জি এম এম, এখানে হচ্ছে ইন্টিগ্রেশন আর থেকে কত? আর প্লাস এইচ, আর ইনভার্স টু ডিআর। তাহলে এখন দেখো ডাব্লিউ সমান জি এম এম। এখন বলো
এখন আমরা সবাই ইন্টিগ্রেশনের একটা ফর্মুলা জানি, ইন্টিগ্রেশন গত ক্লাসও লিখে দিয়েছিলাম, এক্স টু দি পাওয়ার এন ডিএক্স সমান কত, এক্স টু দি পাওয়ার এন প্লাস ওয়ান, নিচে হচ্ছে এন প্লাস ওয়ান প্লাস সি। সো এখন এই ফর্মুলাটা আমরা এখানে যদি অ্যাপ্লাই করি তাহলে দেখতে পাচ্ছি আর টু দি পাওয়ার মাইনাস টু প্লাস ওয়ান, নিচে হচ্ছে কত মাইনাস টু প্লাস ওয়ান, আর লিমিটগুলো বসাই দাও, আর থেকে কত আর প্লাস এইচ, রাইট। সো এটা গেল। এখন দেখো, এখন আমাদের কৃতকাজটা আমরা বের করে নিব। এখন দেখো ডাব্লিউ ইকুয়াল জি এম এম, আচ্ছা মাইনাস টু প্লাস ওয়ান মাইনাস, তাহলে এখানে শুরুতে একটা কি হবে, শুরুতে একটা মাইনাস হবে, তাহলে এখানে আর কত থাকে আর ইনভার্স ওয়ান, এটা কত আর থেকে কত আর থেকে আর প্লাস এইচ। তাহলে এখন দেখো, এখন আমরা যেটা করব সেটা হচ্ছে ডাব্লিউ ইকুয়াল মাইনাস জি এম এম, দেখো আর ইনভার্স ওয়ান যে কথা, ওয়ান বাই আর একই কথা, আর এখানে কত থাকে আর থেকে আর প্লাস এইচ, রাইট, লিমিট আপার লিমিট আর লোয়ার লিমিট। ওকে, এখন আমরা কি করব, এখন আমরা ডেফিনিট ইন্টিগ্রালের ফর্মুলা অনুযায়ী মানগুলো বসে দিব। তাহলে আসো ডাব্লিউ ইকুয়াল মাইনাস জি এম এম ওয়ান বাই আর প্লাস এইচ মাইনাস ওয়ান বাই আর। সো এখন আমি যদি কি করি, এখন আমি যদি মাইনাসটাকে যদি ভিতরে ঢুকাই দিই তাহলে কি হবে, দেখো ডাব্লিউ ইকুয়াল জি এম এম ওয়ান বাই আর মাইনাস ওয়ান বাই কত, ওয়ান বাই আর প্লাস এইচ, রাইট। সো এইটাই হচ্ছে তোমার মহাকর্ষ বল দ্বারা কৃত কাজ। যখন আমরা কি করতে পারতেছি না, যখন আমরা এমজিএইচ ইউজ করতে পারতেছি না, কেন এমজিএস ইউজ করতে পারতেছি না, কারণ তুমি যত বেশি উপরের দিকে যাইতে থাকবা, যত বেশি তুমি উপরের দিকে যাইতে থাকবা, জি এর ভ্যালুটা তত কমতে থাকবে। সো ওই ধরনের কেসগুলোতে তুমি এমজিএইচ বের করে কৃত কাজটা বের করতে পারবা না। সো ওই জন্য আমাদের কি করা লাগলো, এই বিশাল প্রসিডিউরটা করা লাগলো। আগে এতটুকু পর্যন্ত সবার একদম ক্লিয়ার কিনা একটু জানাও, তারপর এখান থেকে আরো একটা মজার জিনিস বের হবে। সবার এতটুকু পর্যন্ত ক্লিয়ার কিনা একটু কমেন্ট করে জানাও, ঠিক আছে। আর লেখা শেষ হলে একটু ডান লিখিও, কারণ আরো কিছু লিখতে হবে, রাইট। তো একটু জানাও। ওকে, আশা করি সবার ক্লিয়ার। সো এই দুই লাইন যারা বুঝো নাই, এই দুই লাইন যারা বুঝো নাই তারা আবার কি করবা, তারা আবার 9-10 এর ম্যাথ বইটা নিবা, একটু মাইনাস কিভাবে কমন নিতে হয়, কারো যদি ছোট ভাই বোন থাকে তাদেরকে একটু ডাকবা, বলবা ভাইয়া এটা একটু শিখাই দাও, এটা একটু শিখাই দাও, যে মাইনাসটা কিভাবে কমন নিলে, এই মাইনাসটা কিভাবে কমন নিলে এইটা চেঞ্জ হয়ে যায়, এটা একটু শিখাই দাও, ঠিক আছে। ওকে, এখন তাহলে দেখো এটা হচ্ছে তাহলে কি, ওয়ার্ক ডান বাই গ্র্যাভিটেশনাল ফোর্স বা মহাকর্ষ বল দ্বারা কৃত কাজ, ঠিক আছে। এটা হচ্ছে মহাকর্ষ বল দ্বারা কৃত কাজ। এখন দেখো এই আরটা কি ছিল, এই আরটা ছিল আমাদের ইনিশিয়াল রেঞ্জ, রাইট। এই আরটা কি ছিল, এই আরটা ছিল হচ্ছে আমাদের ইনিশিয়াল রেঞ্জ, আর আর প্লাস এইচ কি ছিল, আর প্লাস এইচ ছিল আমাদের ফাইনাল রেঞ্জ। সো তুমি চাইলে আর এর বদলে আর ইনিশিয়াল, আর এই আর প্লাস এইচ এর বদলে আর ফাইনাল লিখতে পারো। তাহলে তুমি কিভাবে লিখবা, তাহলে দেখো ডাব্লিউ ইকুয়াল তুমি এভাবে লিখতে পারো, W ইকুয়াল জি এম এম ওয়ান বাই আর ইনিশিয়াল, আর ইন মানে হলো আর ইনিশিয়াল মানে ইনিশিয়াল পজিশন, মানে শুরুতে বস্তুটা কোথায় ছিল, মাইনাস আর প্লাস এইচ হচ্ছে আর ফাইনাল, মানে ফাইনালি বস্তুটা কোন রেঞ্জে গেছে, ফাইনালি কতটুকু ডিস্টেন্স অতিক্রম করে গেছে, এটা হচ্ছে আর ফাইনাল, আর এফ, রাইট। সো তুমি এই সূত্র দিয়েও কিন্তু প্রকাশ করতে পারো, ঠিক আছে। তুমি এই সূত্র দিয়েও কিন্তু মহাকর্ষ বল দ্বারা কৃত কাজ প্রকাশ করতে পারো। এখন শেষ হয়ে যায় নাই, মহাকর্ষ বল দ্বারা কৃত কাজ বের করে ফেললাম, এখন আমি এই অঙ্ক দিয়ে পই পই করে ম্যাথ করে ফেলবো, নো, এখানে কিন্তু শেষ না, তোমাকে বেসিকটা আরো ডিপে গিয়ে বুঝতে হবে। সো আরো ডিপে গিয়ে বেসিকটা বুঝি, তাহলে তোমাদের মাথার মধ্যে একটা কোয়েশ্চেন আসার কথা, কিরে আমরা তো মহাকর্ষ বল দ্বারা কৃত কাজ আমরা সবাই জানতাম যে একটা বস্তুকে যদি ভূপৃষ্ঠ থেকে একটা সার্টেন হাইটে তুলি তাহলে মহাকর্ষের বিরুদ্ধে যে কাজটা করছি ওটাই হচ্ছে মহাকর্ষ বল দ্বারা কৃত কাজ, এবং ওটা বস্তুর মধ্যে কি হিসেবে সঞ্চিত থাকবে, ওটা একটা বস্তুর
মধ্যে বিভব শক্তি হিসেবে সঞ্চিত থাকবে এবং আমরা সবাই জানতাম মহাকর্ষীয় বিভব শক্তির মান হচ্ছে ইপি ইকুয়াল mgh। বাট এইটা এভাবে কেন হয়ে গেল? এইটা থেকে ইপি ইকুয়াল mgh এ যাওয়া সম্ভব কিনা, এইটা থেকে mgh এর মধ্যে যাওয়া সম্ভব কিনা, ওই কোয়েশ্চেনটা কি মাথার মধ্যে আসে না? ওই কোয়েশ্চেনটা অবশ্যই কি করতে হবে, আমাদের মাথায় আনতে হবে এবং এই জিনিসটা অ্যানালাইসিস করে ইপি ইকুয়াল mgh কখন হবে ওই জিনিসটা বের করে নিয়ে আসতে হবে। সো আমরা এখন শিখবো এখান থেকে কিভাবে mgh বের করে নিয়ে আসা যায়, এইটা কখন কাজ করে, mgh কখন কাজ করে। সো এটা কখন কাজ করে আমরা দেখে ফেললাম যখন আমরা ভূপৃষ্ঠ থেকে অনেক বেশি উচ্চতায় তুলে ফেলবো। আমরা যখন ভূপৃষ্ঠ থেকে অনেক বেশি উচ্চতায় তুলে ফেলবো তখন অ্যাকচুয়ালি ইপি ইকুয়াল mgh কাজ করবে না, তখন জি এর ভ্যালুটা আপ ডাউন করবে, কমতে থাকবে। সো ওই ক্ষেত্রে আমাদের ইন্টিগ্রেট করে এই বিশাল কাহিনী করা লাগছে। এখন আমি এই জিনিসটাকে কি মডিফাই করে দেখি কি করা যায়। ওকে, সো এখন সবাই কনসেন্ট্রেট করো, বোর্ডের দিকে সবাই কনসেন্ট্রেট করো, ঠিক আছে? সবাই একটু কনসেন্ট্রেট করো, এখন সবাই একটু কনসেন্ট্রেট করো। ওকে, এখন দেখো, এখন আমরা কি করব দেখো, এই যে এখান থেকে দেখো, এখান থেকে দেখো, যারা এই দুই লাইন বুঝতেছো না বলতেছো, অ্যাকচুয়ালি আমি কি করছি দেখো, মাইনাসটা ভিতরে গুণ করে দিছি। সো মাইনাসটা যদি ভিতরে গুণ করে দেই, এটার আগে হবে মাইনাস, এটার আগে হবে প্লাস। তো এই জন্য আমি ঘুরাই লিখলাম 1/r মাইনাস 1/r প্লাস h, আর কিছু না। এই যে মাইনাসটা তুলে ফেললাম এই জন্য এটা আগে চলে আসলো, এটা পরে চলে গেল। ওকে, এই হিসাব। ওকে, এখান থেকে দেখো, এখান থেকে তাহলে কি করা যায় দেখো, এখানে হচ্ছে W ইকুয়াল GMM। এখন দেখো r ইন্টু আর প্লাস এইচ না, এখানে যদি আমরা এলসিএম করি, লসাগু যদি করি, r ইন্টু কত, r ইন্টু হচ্ছে আর প্লাস এইচ, উপরে কত থাকে, উপরে থাকে হচ্ছে আর প্লাস এইচ মাইনাস আর, রাইট? লসাগু কি করতে জানো না ভাইয়া? লসাগু করতে জানতে হবে। তাহলে দেখো GMM, তাহলে আর কাটা যায়, এখানে আর কত থাকে, এখানে আর থাকে হচ্ছে এইচ বাই কত, আর ইন্টু আর প্লাস এইচ। তাহলে এখন দেখো GMH বাই কত, আর ইন্টু আর প্লাস এইচ। সো এখানে এটাকে সবাই লিখে রাখো, মহাকর্ষ বল দ্বারা কৃত কাজ, এটা লিখে সবাই মুছে দাও, অফ করো। আমরা এখন আরেকটা ফরমেশনে যাচ্ছি, আরেকটা ফরমেশনের দিকে আমরা যাচ্ছি। ওকে, তাহলে এখন দেখো, এখন আমরা যেটা করব সেটা হচ্ছে উপরে আর নিচে আর স্কয়ার দ্বারা ভাগ করে দিব। ওকে, এখন আমরা যেটা করব সেটা হচ্ছে কি, উপরে আর নিচে আর স্কয়ার দ্বারা ভাগ করে দিব। সো দেখো, ভাগ করে দিচ্ছি, উপরে আর নিচে কি করলাম, উপরে আর নিচে আর স্কয়ার দ্বারা ভাগ করে দিলাম। তাহলে দেখো, উপরে আর নিচে আর স্কয়ার দ্বারা ভাগ করে দিলাম। এখন সবার একটা বিখ্যাত সূত্র মনে পড়ে যাবে, রাইট? এখন সবাই বলেন তো এই বিখ্যাত সূত্রের নাম কি? GM/r² এর ভ্যালু কত সবাই একটু জানাও। GM/r² এর ভ্যালু কত সবাই একটু জানাও, দেখি কে আগে জানাতে পারো, একদম চিৎকার করে জানাও GM/r² এর ভ্যালু কত। ওকে, সবাই পই পই করে জি কমেন্ট করা শুরু করে দিল, জি হচ্ছে গ্র্যাভিটেশনাল অ্যাক্সিলারেশন। ওকে, তাহলে চলো, সো আমরা সবাই জানি জি ইকুয়াল হচ্ছে GM বাই কত, r²। তাহলে এখন দেখো W ইকুয়াল জি, এটা হচ্ছে জি ইন্টু MH বাই, আচ্ছা একটু ঠিক করে লিখি, এটা হচ্ছে কত, এটা হচ্ছে জি, কারণ আমরা সবাই জানি দেখো জি ইকুয়াল কত, জি ইকুয়াল GM/r², এটা আমরা সবাই জানি। তাহলে দেখো জি ইন্টু MH, পরে দিয়ে mgh হবে, রাইট? তো দেখো আর কাটা যায়, এখানে আর কত থাকে, আর প্লাস এইচ বাই কত, আর। ওকে, সো এখন আমরা এদিকের গুলো মুছি, এখন দেখো কি হবে, এখন হচ্ছে W ইকুয়াল mgh, একটু সাজাই যদি লিখি mgh, আর নিচে হচ্ছে 1 প্লাস h/r। এখন আমাদের এখান থেকে কাহিনী শুরু হবে, রাইট? এখন আমাদের এখান থেকে কি শুরু হবে, এখন আমাদের এখান থেকে আসল কাহিনী শুরু হবে। ধরো
এটা হচ্ছে পৃথিবী পৃষ্ঠ, পৃথিবীর ব্যাসার্ধ কত? পৃথিবীর ব্যাসার্ধ হচ্ছে 6400 ইন্টু 10 কিউব মিটার, রাইট? 10 কিউব মিটার। এখন আমি যদি নর্মালি চিন্তা করি, ধরো আমি এই ডাস্টারটাকে আমি ধরো ভূমি থেকে ধরো আমি এতটুকু পর্যন্ত তুললাম, তাহলে আমি কতটুকুই বা হাইট তুলছি? 1 মিটার। 1 মিটার চাইতে একটু বেশি, সো আমি স্ট্যান্ডার্ড ভ্যালু ধরে নিলাম 1 মিটার তুলছি, রাইট? সো আমাদের এইচ এর ভ্যালু কত? এইচ এর ভ্যালু হচ্ছে 1 মিটার। এখন দেখো, এখন আমি যদি এখানের মধ্যে এই জিনিসটা খেয়াল করে দেখো, আমি যদি এখন এখানের মধ্যে W ইকুয়াল mgh 1 প্লাস এইচ এর ভ্যালু যদি 1 মিটার হয়, মানে আমি যদি একটা ডাস্টারকে ভূমি থেকে 1 মিটার উচ্চতায় তুলি, তাহলে এই আর এর তুলনায় এইচ এর ভ্যালুটা অনেক অনেক বেশি নগণ্য না, রাইট? তো তুমি যদি এইচ এর ভ্যালুটাকে যদি 1 ধরো, 1 বাই আর এর ভ্যালু যদি 6400 ইন্টু 10 কিউব বসাও, এবার চিন্তা করে দেখো এই ক্যালকুলেশনটা শূন্য থেকে অনেক গুণ ছোট আসবে না? তুমি ক্যালকুলেট করে দেখো, তুমি নর্মালি যদি ক্যালকুলেট করো তাহলে বুঝতে পারবা। তুমি নর্মালি ক্যালকুলেট করো 1/6400 ইন্টু 10 কিউব, তাহলে যে ভ্যালুটা আসবে 0 পয়েন্ট কয়টা শূন্য আসছে দেখো, 6টা শূন্য আসছে। তাহলে দেখো 1 এর পরে, এখানে 1 এর পরে কত আসে দেখো, এখানে তোমার 1 এর পর 1 প্লাস 0.123456 কত, 15615। তাহলে দেখো তুমি যদি এই জিনিসটার সাথে এটা যোগ করো, তাহলে আলটিমেটলি আমার কত আসবে? অ্যাপ্রক্সিমেট ভ্যালু 1 আসবে না? সো এখন আমাদের অ্যাকচুয়ালি কত আসে? mgh, W ইকুয়াল mgh। এখন আমাদের আসে হচ্ছে W ইকুয়াল কত? mgh। তাহলে আমাদের W ইকুয়াল mgh-টা কখন কাজ করবে? যখন আমাদের আর এর তুলনায়, পৃথিবীর ব্যাসার্ধের তুলনায় এইচ এর ভ্যালুটা অনেক অনেক গুণ কম হবে। মানে তুমি যখন একটা বস্তুকে তোমার সারফেস থেকে একটা সার্টেন হাইটে তুলতেছো, বা একটা সার্টেন হাইট পর্যন্ত যে কোনো একটা সার্টেন হাইট পর্যন্ত তুলতেছো, তখন তুমি অ্যাকচুয়ালি ইপি ইকুয়াল mgh দিয়ে খুব ভালো রেজাল্ট পাবা। আর যখন তুমি অনেক বেশি হাইট তুলে ফেলবা, তখন তোমার কি হবে? তখন তোমার জি এর ভ্যালুটা আস্তে আস্তে ডাউন হওয়া শুরু করবে। যতই বেশি তুমি উপরের দিকে যাবা, আমরা সবাই জানি ভূপৃষ্ঠ থেকে যত বেশি উপরের দিকে যাওয়া যায়, জি এর ভ্যালুটা তত কি হতে থাকে? তত কমতে থাকে। সো দ্যাটস ওয়াই ওই সব ক্ষেত্রে আমরা যদি ইপি ইকুয়াল mgh বসাই, আমরা ওই ক্ষেত্রে প্রপার রেজাল্ট বা অ্যাকিউরেট রেজাল্টটা পাবো না। তো সেক্ষেত্রে আমাদের কি হয়? ওই ক্ষেত্রে আমাদের যেহেতু প্রত্যেকটা বিন্দুতে জি এর ভ্যালুটা চেঞ্জ হচ্ছে, তাহলে প্রত্যেকটা বিন্দুতে পৃথিবীর সেন্টার অফ অ্যাট্রাকশনটাও চেঞ্জ হবে। বিকজ তুমি একটা সার্টেন হাইটে রাখছো, এমজি নিচের দিকে, তুমি আরেকটু তুলছো, এমজি নিচের দিকে কাজ করতেছে, বাট আগে যেভাবে কাজ করতেছিল পরে কিন্তু আরো কমতেছে। ধরো তুমি 5 মিটার উচ্চতায় রাখছো, ওইখানে এমজি যেভাবে কাজ করবে, তুমি 10 মিটার উচ্চতায় নিয়ে গেলে ওইখানে এমজি সেভাবে কাজ করবে না, কারণ তুমি যত বেশি উপরের দিকে নিয়ে যাচ্ছ, জি এর ভ্যালুটা তত বেশি কমতেছে। সো ওই ক্ষেত্রে তোমার ইন্টিগ্রেট করে লোয়ার লিমিট থেকে আপার লিমিট পর্যন্ত তুমি কতটুকু লিমিট পর্যন্ত নিয়ে যাচ্ছ, ওই জিনিসটা ইন্টিগ্রেট করে তুমি কি করতে পারবা? কৃতকাজটা বের করে ফেলতে পারবা মহাকর্ষের বিরুদ্ধে। বাট যখন তুমি জি এর ভ্যালু, যখন তুমি একটা সার্টেন হাইট তুলবা, যে এইচ এর ভ্যালুটা, এইটা কখন হচ্ছে? এটা যখন হচ্ছে তখন এইচ এর ভ্যালুটা আর এর তুলনায় অনেক অনেক গুণ ছোট। তুমি যখন পৃথিবীর ব্যাসার্ধের তুলনায় নগণ্য উচ্চতায় কোনো একটা বস্তুকে তুলবা, তখন তোমার আর এর তুলনায় কিন্তু এইচ এর ভ্যালুটা অনেক অনেক গুণ ছোট। সো ওইসব ক্ষেত্রে আমরা কি করতে পারি? ইপি ইকুয়াল mgh ব্যবহার করতে পারি। আদারওয়াইজ আমি মহাকর্ষ বল দ্বারা কৃত কাজের যে ইকুয়েশনটা বের করে দিলাম, ওই ইকুয়েশনটা দিয়ে করতে হবে। সো এখন সবার ক্লিয়ার কিনা একটু জানান, তাহলে এই টপিকটা ক্লোজ করে আমরা অন্য আরেকটা টপিকে চলে যাব। সবার ক্লিয়ার কিনা একটু জানান? ঠিক আছে? ওকে, সবার ক্লিয়ার। এখন আমরা আরেকটা গুরুত্বপূর্ণ জিনিস দেখব, সেটা হচ্ছে মেঘকে পানিতে পরিণত করতে কৃতকাজ। খুবই মজার একটা জিনিস দেখো,
সরি, পানিকে মেঘে পরিণত করতে কৃতকাজ। পানিকে মেঘে পরিণত করতে, পানিকে মেঘে পরিণত করতে কৃতকাজ। পানিকে মেঘে পরিণত করতে কৃতকাজ। সো মেঘ কখন হয়? যখন ভূপৃষ্ঠে থাকা পানি যখন বাষ্পায়ন হয়, বাষ্পায়ন হয়ে ওটা আস্তে আস্তে কিসে পরিণত হয়? মেঘে পরিণত হয়। সো এখন আমরা বের করব পানিকে মেঘে পরিণত করতে কৃতকাজ কত। সো এটা খুবই মজার একটা জিনিস। তাহলে আসো দেখি পানিকে মেঘে পরিণত করতে কৃতকাজ কত। এখন আমাদের কি করতে হবে? হিসাব করতে হবে। এখন আমরা হিসাব করব হচ্ছে পানিকে মেঘে পরিণত করতে কৃতকাজ। এখন আমরা হিসাব করব পানিকে মেঘে পরিণত করতে কৃতকাজ। অবশ্যই ম্যাথ করানো হবে, টপিকগুলো শেষ করতে দাও। কাজের টপিকগুলো শেষ করে অনেকগুলো ম্যাথ করাবো, ঠিক আছে? কাজের টপিকগুলো শেষ করে অনেকগুলো ম্যাথ করানো হবে, ঠিক আছে? এখন দেখো পানিকে মেঘে পরিণত করতে কৃতকাজ। এখন খুব ভালো করে বুঝো। ধরো তোমার ভূপৃষ্ঠে, এই যে ভূপৃষ্ঠে এখানে কতগুলো কি ছিল? জলীয় বাষ্পের কণা ছিল, পানির কণা ছিল, কতগুলো পানির কণা ছিল। এগুলো আস্তে আস্তে বাষ্পায়িত হয়ে বা বাষ্পীভূত হয়ে উপরে গিয়ে কিসে পরিণত হয়েছে? উপরে গিয়ে একটা মেঘে পরিণত হয়েছে, রাইট? তো মেঘ তো নীল কালারের হয়, তাহলে আমি নীল কালি দিয়ে মেঘ আঁকি, ঠিক আছে? সো এটা ধরো মেঘে পরিণত হয়েছে, রাইট? সো ভূপৃষ্ঠে, এটা হচ্ছে ভূপৃষ্ঠের মধ্যে যে পানির কণাগুলা ছিল, ওই পানির কণাগুলা বাষ্পায়িত হয়ে কিসে পরিণত হয়েছে? ওই পানির কণাগুলা বাষ্পায়িত হয়ে মেঘে পরিণত হয়েছে। এখন আমাদেরকে বের করতে হবে পানিকে মেঘে পরিণত করতে কৃতকাজ কত। সো দেখো পানির কণাগুলা একটা সার্টেন হাইট পর্যন্ত উঠছে না? সো ওই হাইটটা আমি ধরে নিলাম এইচ। এই হাইটটা আমি ধরে নিব কত? এই হাইটটা আমি ধরে নিলাম এইচ। এই হাইটটা আমি ধরে নিলাম এইচ। নির্দিষ্ট ভর বিশিষ্ট পানি বাষ্পায়িত হয়ে নির্দিষ্ট ভর বিশিষ্ট কি হয়েছে? মেঘে পরিণত হয়েছে। সো এই অংশটুকু মেঘ, এই মেঘগুলোর ভর আমি ধরে নিলাম এম, রাইট? সো দেখো এই পানিগুলো একটা সার্টেন হাইট উঠতে যেই কাজটা করছে, ওই কাজের দ্বারাই কিন্তু পানিগুলো কিসে পরিণত হয়েছে? পানিগুলো মেঘে পরিণত হয়েছে। সো আমরা সিম্পলি লিখতে পারি ডাব্লিউ ইকুয়াল কত? ডাব্লিউ ইকুয়াল এমজিএইচ। তাহলে দেখো আমরা লিখতে পারি হচ্ছে ডাব্লিউ ইকুয়াল কত? ডাব্লিউ ইকুয়াল এমজিএইচ। সো এখন আমাদের এই এম নিয়ে কাজ করতে হবে। এমটা কি? এমটা হচ্ছে মেঘের ভর। সো দেখো এই মেঘটা একটা সার্টেন এরিয়া দিয়ে আসে না, একটা সার্টেন এরিয়া দখল করে আসে না? তাহলে মেঘটার একটা কি আছে? একটা ক্ষেত্রফল আছে। সো এই মেঘটা যে এরিয়াটা দখল করে আছে, ওই ক্ষেত্রফলটা আমি ধরে নিলাম এ মিটার স্কোয়ার, রাইট? সো এখন দেখো আরেকটা জিনিস হচ্ছে এই মেঘের একটা ঘনত্ব আছে না? পানির যেমন ঘনত্ব আছে, মেঘেরও ঘনত্ব আছে। সো ধরে নিলাম রো হচ্ছে কি? ঘনত্ব। রো হচ্ছে ঘনত্ব। এই জিনিসটার যদি ক্ষেত্রফল থাকে, এই জিনিসটার অবশ্যই একটা কি থাকবে? আয়তন থাকবে। সো ভি হচ্ছে কি? ভি হচ্ছে আয়তন। আরো একটা জিনিস থাকবে, সেটা হচ্ছে মেঘ যে আছে, মেঘের একটা নির্দিষ্ট পুরুত্ব আছে না? মেঘের পুরুত্বটাকে আমরা ধরে নিলাম টি। টি হচ্ছে কি? টি হচ্ছে পুরুত্ব। টি হচ্ছে কি? টি হচ্ছে পুরুত্ব। সো আমি আবার বলতেছি, পানিকে কিসে পরিণত করতে হবে? পানিকে মেঘে পরিণত করতে হবে। সো দেখো এই পানিগুলা ভূপৃষ্ঠে থাকা জলীয় কণাগুলা বাষ্পীভূত হয়ে কোথায় পরিণত হচ্ছে? ভূপৃষ্ঠে থাকা পানির কণাগুলা বাষ্পায়িত হয়ে উপরের দিকে উঠে মেঘে পরিণত হয়। পরে ওই মেঘ আবার বৃষ্টি হয়ে কি? ভূপৃষ্ঠে পতিত হয়। সো বৃষ্টি হয়ে ভূপৃষ্ঠে পতিত হওয়ার বিষয়টাতে পরে যাব। আগে মেঘ হওয়ার জন্য কি পরিমাণ কাজ করতে হচ্ছে ওইটা নিয়ে আমরা আলোচনা করি। তাহলে দেখো এই যে পানিগুলা যে মেঘে পরিণত হচ্ছে, তাহলে দেখো এই পানিগুলো একটা সার্টেন হাইট পর্যন্ত উঠছে। সো এই সার্টেন হাইট পর্যন্ত উঠার জন্য পানির মধ্যে কিছুটা কাজ হয়েছে। সো দেখো পানির কণাগুলো কিছুটা কাজ করছে। সো এইচ হাইট উপরে উঠছে। সো এই পানি কণাগুলার ভর ছিল এম কেজি। সো এম কেজি ভর বিশিষ্ট পানিগুলাই তো এম কেজি ভর বিশিষ্ট মেঘে পরিণত হয়েছে, রাইট? সো দেখো এই ক্ষেত্রে আমার কৃত কাজ কত? ডাব্লিউ ইকুয়াল এমজিএইচ। এখন আমাদের এই যে এই মেঘটা একটা সার্টেন এরিয়া দখল করে আছে। সো ওই সার্টেন এরিয়াটার প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল হচ্ছে এ মিটার স্কোয়ার।
এটা হচ্ছে প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল। আবার মেঘের একটা ঘনত্ব আছে, ওইটা হচ্ছে রো। মেঘের একটা আয়তন থাকবে, ঘনত্ব যেহেতু আছে, প্রস্থচ্ছেদ যেহেতু আছে, আয়তন অবশ্যই থাকবে, সো আয়তনটা হচ্ছে ভি। আবার মেঘের একটা নির্দিষ্ট পুরুত্ব আছে। অনেক জায়গায় দেখা যায় মেঘ অনেক বেশি ঘন, আবার অনেক জায়গায় দেখা যায় কি মেঘ অনেক বেশি হালকা। যারা বান্দরবনের তোমার পাহাড়ের উপর যারা উঠছো, একদম মেঘ হাত দিয়ে ধরা যায়, তখন এখানে দেখতে পাবা মেঘের একটা কি আছে, একটা থিকনেস আছে। থিকনেসটা অনেক সময় নেগলিজিবল হয়, অনেক সময় আমাদের কনসিডারেশন আনা লাগে, বাট কথা হচ্ছে মেঘের একটা থিকনেস থাকবে। সো ওই থিকনেসটা হচ্ছে টি, রাইট? ওই থিকনেসটা হচ্ছে কত? টি। এখন আমরা টোটাল অ্যামাউন্ট অফ ওয়ার্ক ডানটা হিসাব করব। সো এগুলো হচ্ছে সব কি মেঘের ক্যারেক্টারিস্টিক, মেঘের ভর, মেঘের ঘনত্ব, মেঘের আয়তন, মেঘের পুরুত্ব, মেঘের প্রস্থচ্ছেদ, রাইট? সো এখন দেখো, এখন আমরা এম হচ্ছে কি মেঘের ভর। সো ভর সমান আমরা কি জানি? আয়তন গুণ ঘনত্ব। সো এম সমান হচ্ছে কি রো ইন্টু কত? ভি জি এইচ। রো হচ্ছে কি ঘনত্ব, আর ভি হচ্ছে কি আয়তন। এখন দেখো আয়তন সমান আমরা কি লিখতে পারি? আয়তন ভি সমান আমরা লিখতে পারি প্রস্থচ্ছেদ গুণ পুরুত্ব। লিখতে পারি না? আমরা লিখতে পারি প্রস্থচ্ছেদ, আয়তন সমান আমরা লিখতে পারি প্রস্থচ্ছেদ গুণ পুরুত্ব, লিখতেই পারি। তাহলে দেখো প্রস্থচ্ছেদ হচ্ছে এ, পুরুত্ব হচ্ছে কত? টি। পুরুত্ব হচ্ছে টি, তাহলে ভি সমান কত? এ টি। তাহলে দেখো ভি সমান আমরা লিখতে পারি এ ইন্টু টি ইন্টু কত? জি এইচ। সো এখান থেকে আমরা দেখতে পাচ্ছি এ রো টি জি এইচ ডাব্লিউ ইকুয়াল। সো এটাই হচ্ছে আমাদের পানিকে মেঘে পরিণত করতে কৃতকাজ। পানিকে মেঘে পরিণত করতে এটাই হচ্ছে পানিকে মেঘে পরিণত করতে কৃতকাজ। ঠিক আছে? সো সবাই বুঝতে পারছেন কিনা জানান। এটাই হচ্ছে পানিকে মেঘে পরিণত করতে কৃতকাজ। সবাই বুঝতে পারছেন কিনা একটু জানান। সবাই বুঝতে পারছেন কিনা একটু জানান। এটাই হচ্ছে পানিকে মেঘে পরিণত করতে কৃতকাজ। ওকে, আশা করি সবাই বুঝতে পারছো। আশা করি সবাই বুঝতে পারছো। তাহলে এখন দেখো, এখন আরেকটা দেখবো বক্রপথে চলমান বস্তুর উপর কৃতকাজ। সো লিখো, এগুলো খুবই ছোট ছোট টপিক। বক্রপথে চলমান বস্তু কণার উপর কৃতকাজ। উজ্জ্বল খান লিখেছো এখানে জি ধরে করলে হবে কিনা? হ্যাঁ, এখানে জি ধরে করলে হবে। এক্ষেত্রে তোমার মহাকর্ষীয় যেহেতু মেঘ খুবই নগণ্য ভরের একটা জিনিস, সো তুমি এক্ষেত্রে জি ধরে করতেই পারবা। ঠিক আছে? এক্ষেত্রে তোমার জি ধরে করলে কোনো সমস্যা নেই, এক্ষেত্রে তুমি জি ধরে করতে পারবা। ঠিক আছে? তাহলে এখন দেখো, এখন হচ্ছে বক্রপথে চলমান বস্তুকণার উপর কৃতকাজ। সো দেখো, ধরো একটা বস্তুকণা এইভাবে বাঁকা পথে চলতেছে, রাইট? একটা বস্তুকণা এভাবে বাঁকা পথে চলতেছে। সো এগুলো আসলে পরিবর্তনশীল বল দ্বারা কৃতকাজের মতোই, খুবই ছোট একটা টপিক, তাও আমি দেখা দিচ্ছি। ধরো এটা ছিল তোমার এ বিন্দু, এটা হচ্ছে ধরো বি বিন্দুতে গেছে। সো এখন তোমাকে বলা হলো এ বিন্দু থেকে বি বিন্দুতে যাইতে কৃতকাজের মানটা কত। সো ধরে নিলাম আমি যে কোনো একটা পয়েন্ট ফিক্সড করে নিলাম, এই পয়েন্টে ফোর্সের মানটা এইভাবে কাজ করতেছে, এইভাবে কাজ করতেছে। ফোর্সের মানটা ধরে নিলাম এই যে এইভাবে কাজ করতেছে। ওকে, এইভাবে ফোর্স কাজ করতেছে, আর এই যে ফোর্সটা এই দিকের সাথে থেটা কোণে আছে, রাইট? এখন তুমি কি করবা, এই বক্রপথের যে কোনো একটা ক্ষুদ্রতর দূরত্ব ধরে নিবা ডিএস বা ডিএক্স। এরপর ওটাকে কি করবা, ওটাকে তুমি আপার লিমিট থেকে, এই যে লোয়ার লিমিট থেকে আপার লিমিটের মধ্যে কি করে দিবা, ইন্টিগ্রেট করে দিবা। তাহলে তোমার টোটাল অ্যামাউন্ট অফ ওয়ার্ক ডান বের হয়ে যাবে। সো আমি এখানে খুব ক্ষুদ্রতর একটা দূরত্ব ধরে নিলাম ডিএক্স। ঠিক আছে? এখানে বস্তুটার গতিপথের যে কোনো একটা বিন্দুতে
খুব ক্ষুদ্রতর একটা দূরত্ব ধরে নিলাম dx, তাহলে এক্ষেত্রে আমার কৃত কাজটাও ক্ষুদ্রতর হবে। সেটা কত হবে? সেটা হবে হচ্ছে dw সমান f dx, রাইট? dw সমান কত হবে? dw সমান হবে f ইন্টু কত? dx। তো এখন আমরা কি করব? এখন আমরা উভয় পাশে ইন্টিগ্রেট করে দিব। ইন্টিগ্রেশন dw সমান ইন্টিগ্রেশন f dx, কোন লিমিট থেকে কোন লিমিট? লোয়ার লিমিট থেকে আপার লিমিট। সো দেখো a থেকে b, রাইট? a থেকে b। সো এখন দেখো এখানে দেখো ইন্টিগ্রেশন dw সমান হচ্ছে w। সো এখানে দেখো ইন্টিগ্রেশন a থেকে b f dx। দেখো এই dx সরণটা এদিকে থিটা কোণে আছে। সো এখানে তুমি অ্যাকচুয়ালি এখানে কি দিবা? এখানে তুমি ভেক্টর ফরম্যাট দিবা, কারণ বল একটা ভেক্টর রাশি, সরণও কিন্তু একটা ভেক্টর রাশি। সো এখন তুমি এখানের মধ্যে ভেক্টর ফরম্যাট দাও। যখন তুমি কি করবা? যখন তুমি ভেক্টর তুলে দিবা তখন তোমাকে ম্যাগনিটিউড বা মানটাই বসাতে হবে। সো এখানের মধ্যে যদি থিটা থাকে, আমরা সবাই জানি কাজ সমান বল গুণ বলের প্রয়োগ বিন্দুর দিকে সরণ। সো এক্ষেত্রে কত? f dx cos থিটা, রাইট? f dx cos থিটা। সো এখন এটাই হচ্ছে আমার টোটাল অ্যামাউন্ট অফ ওয়ার্ক ডান, রাইট? এটা হচ্ছে বক্রপথে চলমান বস্তু কণার ক্ষেত্রে মোট কৃতকাজের রাশিমালা। তো সবাই বুঝতে পারছো কিনা একটু জানাও, সবাই বুঝতে পারছো কিনা একটু জানাও। এটা হচ্ছে বক্রপথে চলমান বস্তু কণার ক্ষেত্রে মোট কৃতকাজের রাশিমালা। এখানে আসলে না বোঝার কিছু নাই। অর্থাৎ একটা বস্তু বক্রপথে চলতেছে, তোমাকে বলছে এখান থেকে এখানের মধ্যে কি বের করার জন্য? এখান থেকে এখানের মধ্যে এই লিমিট থেকে এই লিমিটের মধ্যে কৃতকাজের মানটা বের করার জন্য। তো তোমাকে যে কোনো একটা বল দিয়ে দিবে। সো বলের একটা নির্দিষ্ট দিক দেওয়া থাকবে। তো তুমি কি করবা? কৃতকাজ বের করার জন্য তুমি এই গোটা পথ থেকে একটা ক্ষুদ্রতর অংশ কনসিডার করে নিবা, যেটা হচ্ছে dx। তাহলে এক্ষেত্রে আমার কৃতকাজ কত হবে? dw সমান f dx, এটাই হবে। তাহলে এখন দেখো আমার লিমিট কত? এই যে a থেকে b লিমিটের মধ্যে আমি যদি ইন্টিগ্রেট করে দিই তাহলে আমার টোটাল অ্যামাউন্ট অফ ওয়ার্ক ডান বের হয়ে যাবে। এখন দেখো এখানে বলা হয়েছে যে বলটা সরণের সাথে থিটা কোণে আছে, রাইট? সো বলের প্রয়োগ বিন্দু যদি এই দিকে হয় তাহলে বলের প্রয়োগ বিন্দুর দিকে এই সরণটার উপাংশ কত? f dx cos থিটা। খুবই সিম্পল হিসাব। ওকে, সো এটা গেল, এটা হচ্ছে বক্রপথে চলমান বস্তু কণার ক্ষেত্রে কৃতকাজ। লাস্ট এখন দেখো আরেকটা জিনিস, ঘূর্ণনের ক্ষেত্রে কৃতকাজ। এখন লেখো ঘূর্ণনের ক্ষেত্রে এখন আমরা দেখব হচ্ছে ঘূর্ণনের ক্ষেত্রে কৃতকাজ কত। এখন আমরা দেখব হচ্ছে ঘূর্ণনের ক্ষেত্রে কৃতকাজ কত, ঠিক আছে? এখন আমরা দেখব হচ্ছে ঘূর্ণনের ক্ষেত্রে কৃতকাজ কত। আচ্ছা, ধরো একটা বস্তু কণা এভাবে আছে। বস্তু কণাটার উপর f নিউটন ফোর্স অ্যাপ্লাই করা হলো এভাবে। এটা হচ্ছে বস্তু কণাটার ব্যাসার্ধ r, এটা হচ্ছে r হচ্ছে ব্যাসার্ধ। সো f নিউটন ফোর্স অ্যাপ্লাই করায় এই বস্তু কণাটা এইভাবে ঘুরবে, রাইট? f নিউটন যখন ট্যানজেনশিয়াল ফোর্স তুমি অ্যাপ্লাই করছো, পুরো বস্তু কণাটা কি হতে থাকবে? পুরো বস্তু কণাটা ঘুরতে থাকবে, রাইট? তুমি যখন f নিউটন ট্যানজেনশিয়াল ফোর্স তুমি যখন অ্যাপ্লাই করছো তখন কি হবে? তখন পুরো বস্তু কণাটা ঘুরতে থাকবে। সো ধরে নিলাম আমি যে কোনো একটা সার্টেন পজিশনে ধরে নিলাম বস্তু কণাটা এ বিন্দু থেকে থিটা কৌণিক সরণ পাস করে কোথায় আসছে? বি বিন্দুতে আসছে, রাইট? ভালো করে দেখো, এ বিন্দু থেকে থিটা কৌণিক সরণ ঘটিয়ে, সো আমি ধরে নিলাম এই যে এই চাপটাকে ধরে নিলাম এস। এই যে এই চাপটা অতিক্রম করে আসছে, এই বৃত্তচাপটা অতিক্রম করে আসছে, আমি ধরে নিলাম এই বৃত্তচাপটা হচ্ছে এস। ওকে, তো দেখো আমরা ধরে নিলাম এই বৃত্তচাপটা হচ্ছে কত? এস। এ বিন্দু থেকে থিটা কৌণিক সরণ অতিক্রম করে এস দূরত্ব অতিক্রম করে কোথায় আসছে? বি বিন্দুতে আসছে, রাইট? যখন বস্তু কণাটার উপর এফ নিউটন ফোর্স অ্যাপ্লাই করা হয়েছিল। এখন কৃতকাজ কত?
এখন কৃতকাজ ডাব্লিউ সমান আমরা বলতে পারি বল গুণ সরণ। কৃতকাজ সমান আমরা সবাই জানি বল গুণ সরণ। তাহলে দেখো এই ক্ষেত্রে কৃতকাজ সমান যদি বল গুণ সরণ হয়, আমাদের বলের মান হচ্ছে এফ, সরণ হচ্ছে কত? সরণ হয়েছে কতটুকু? সরণ হয়েছে এস। এখন আমরা সবাই কি জানি? এখন আমরা সবাই জানি, দেখো আমরা জানি চাপ সমান কি? চাপ সমান কি? আচ্ছা, এটা জানতে হবে না আমরা সবাই এই সূত্রটা জানি কিনা, এস ইকুয়াল আর থিটা। চাপ সমান ব্যাসার্ধ গুণ কেন্দ্রের দিকে উৎপন্ন কোণ। এটা আমরা সবাই জানি, এস ইকুয়াল আর থিটা, নিউটনিয়ান মেকানিক্সে শিখে আসছি। সো এটা হচ্ছে কৌণিক সরণের সূত্র, কৌণিক সরণের সূত্র। সো এই জিনিসটা এখানে শেখানোর কোনো ইয়ে নাই যে এস ইকুয়াল কত, এস ইকুয়াল আমরা সবাই জানি আর থিটা। সো এখানে এস এর জায়গায় আমরা কি বসাতে পারি? এস এর জায়গায় আমরা বসাতে পারি আর থিটা, রাইট? আমরা এস এর জায়গায় কি বসাতে পারি? এস এর জায়গায় বসাতে পারি আর থিটা। তাহলে দেখো এখন আমাদের এখানে কি দাঁড়ালো? দেখো এই যে এফ গুণ আর ইন্টু থিটা। এখন সবাই একটু জানাও যে এই জিনিসটা কাকে রিপ্রেজেন্ট করতেছে? বল গুণ, দেখো বল গুণ লম্ব দূরত্ব, এই জিনিসটা কাকে রিপ্রেজেন্ট করতেছে একটু সবাই জানাও। এই জিনিসটা কাকে রিপ্রেজেন্ট করতেছে একটু সবাই জানাও। এই জিনিসটা কাকে রিপ্রেজেন্ট করতেছে? এফ গুণ আর, এটা কাকে রিপ্রেজেন্ট করতেছে এটা একটু জানাও। এফ গুণ আর কাকে রিপ্রেজেন্ট করতেছে? ওকে, হাসমত জাহান কারেক্ট অ্যান্সার করেছো, টর্ক, ভেরি গুড। এফ গুণ আর যে বল গুণ লম্ব দূরত্ব, যে কোনো একটা ঘূর্ণন অক্ষের সাপেক্ষে বল গুণ লম্ব দূরত্বটাই হচ্ছে কি? টর্ক। সো দেখো এফ গুণ আর সমান হচ্ছে টর্ক বা টাও। তাহলে আমরা লিখতে পারি এফ গুণ আর সমান কত? টাও ইন্টু থিটা। সো এটা হচ্ছে ঘূর্ণনের ক্ষেত্রে কৃতকাজ। ঘূর্ণনের ক্ষেত্রে কৃতকাজ কত? কৃতকাজ সমান টর্ক গুণ কত? কৌণিক সরণ। ঘূর্ণনের ক্ষেত্রে কৃতকাজ সমান কত? ঘূর্ণনের ক্ষেত্রে কৃতকাজ সমান হচ্ছে টর্ক গুণ কৌণিক সরণ। ঘূর্ণনের ক্ষেত্রে কৃতকাজ সমান হচ্ছে কি? ঘূর্ণনের ক্ষেত্রে কৃতকাজ হচ্ছে টর্ক গুণ কৌণিক সরণ। ওকে, সো এইটা সবাই বুঝতে পারছো কিনা একটু জানাও। এটা সবাই বুঝতে পারছো? এটা খুবই সোজা একটা জিনিস, কঠিন কিছু নাই। এটা সবাই বুঝতে পারছো কিনা একটু জানাও। এটা সবাই বুঝতে পারছো কিনা একটু জানাও। ওকে, আশা করি বুঝতে পারছো। এখন কথা হচ্ছে যেহেতু এখানের মধ্যে টর্ক কাজ করতেছে, সো এটা ঘুরতে থাকবে, এটা কন্টিনিউয়াসলি কি হতে থাকবে? এটা কন্টিনিউয়াসলি ঘুরতে থাকবে। সো এখন হচ্ছে টর্কের ক্রিয়ায় যদি ঘুরতে থাকে, তাহলে আমাদের কাজ হচ্ছে n সংখ্যক আবর্তন যদি দিতে থাকে, তাহলে ওই ক্ষেত্রে আমার কৃত কাজ কত? মনে করো কয়টা আবর্তন দিছে তুমি জানো না, ধরো 10টা আবর্তন দিছে। তো 10টা আবর্তনে কৃতকাজের রাশিমালাটা কত? ধরো টর্কের ক্রিয়ায় 20টা আবর্তন দিছে। সো টর্কের ক্রিয়ায় যদি 20টা আবর্তন দেয়, 20টা আবর্তন দেওয়া মানে হচ্ছে চাকাটা 20 বার ঘুরতেছে, রাইট? সো 20টা আবর্তন দিলে তখন কৃতকাজ কত? n সংখ্যক আবর্তন দিলে তখন কৃতকাজ কত? এখন আমাদেরকে ওই জিনিসটা দেখতে হবে। তাহলে দেখো টর্কের ক্রিয়ায় লিখো, এখানে লিখো, এখানে একটু লিখো, এখানে লিখো টর্কের ক্রিয়ায় যদি চাকার n সংখ্যক আবর্তন সম্পন্ন হয়, টর্কের ক্রিয়ায় যদি চাকার n সংখ্যক আবর্তন সম্পন্ন হয়,
সেক্ষেত্রে কৃত কাজ কত? আচ্ছা, এখন আমাকে বলো একটা পূর্ণ আবর্তনে টোটাল কত ডিগ্রি কোণ অতিক্রম করে বলো তো? একটা পূর্ণ আবর্তনে টোটাল টোয়াইস পাই বা 360 ডিগ্রি না? সো এখন আমাদের এই থিটার ভ্যালুতে চেঞ্জ আসবে, রাইট? সো এখন আমরা সবাই জানি কৃতকাজ ডাব্লিউ সমান কত? টাও ইনটু থিটা। সো একটা পূর্ণ আবর্তন যদি দেয়, মানে চাকাটা যদি পুরা একবার ঘুরে, চাকাটা যদি পুরা একবার ঘুরে তাহলে টোয়াইস পাই না? একবার ঘুরলে কত দেখো, একবার যদি ঘুরে, একবার ঘুরলে থিটা ইকুয়াল কত? টোয়াইস পাই। দুইবার যদি ঘুরে থিটা ইকুয়াল কত? 2 ইন্টু টোয়াইস পাই। তিনবার যদি ঘুরে, তিনবার যদি ঘুরে তাহলে থিটা ইকুয়াল কত? 3 ইন্টু টোয়াইস পাই। তাহলে যদি n সংখ্যক বার ঘুরে, n সংখ্যক বার যদি ঘুরে, ধরো একবার ঘুরছে টোয়াইস পাই, দুইবার ঘুরছে 2 ইন্টু টোয়াইস পাই, তিনবার ঘুরছে 3 ইন্টু টোয়াইস পাই, চারবার ঘুরছে 4 ইন্টু টোয়াইস পাই, তাহলে n সংখ্যক বার যদি ঘুরে তাহলে n ইন্টু টোয়াইস পাই। তাহলে দেখো n সংখ্যক বার যদি ঘুরে তাহলে আমার থিটার ভ্যালু কত হবে? n ইন্টু টোয়াইস পাই, রাইট? সো এখন আমরা জেনারেলাইজড ফরম্যাটটা ধরে নেব, মানে n সংখ্যক বার ঘুরলে কত হবে ওইটাই কনসিডার করব। সো দেখো এখানে ওইটাই আমরা লিখেছি যে n সংখ্যক বার ঘুরলে কি হবে। তাহলে দেখো n সংখ্যক বার ঘুরলে কি হবে, দেখো n সংখ্যক বার ঘুরলে হবে হচ্ছে টাও ইকুয়াল কত? থিটার ভ্যালু কত? থিটার ভ্যালু হচ্ছে n ইন্টু টোয়াইস পাই, রাইট? n ইন্টু কত? n ইন্টু টোয়াইস পাই। থিটার ভ্যালু হচ্ছে n ইন্টু কত? টোয়াইস পাই। তাহলে দেখো এই ক্ষেত্রে কি হবে? টাও ইন্টু টোয়াইস পাই n। সো এটা হচ্ছে n সংখ্যক পূর্ণ আবর্তনের ক্ষেত্রে কৃতকাজের রাশিমালা। সবাই বুঝতে পারছো কিনা দেখো, সবাই বুঝতে পারছো কিনা জানাও। এটা হচ্ছে n সংখ্যক, nটা পূর্ণ আবর্তন যদি দেয়, n সংখ্যক পূর্ণ আবর্তন যদি দেয় তাহলে প্রত্যেকটা পূর্ণ আবর্তনে টোয়াইস পাই, একটাতে 1 ইন্টু টোয়াইস পাই, দুইটাতে 2 ইন্টু টোয়াইস পাই, তিনটাতে 3 ইন্টু টোয়াইস পাই। n সংখ্যক বার যদি হয় তাহলে n ইন্টু টোয়াইস পাই কৌণিক সরণ। সো এখানে কৌণিক সরণের মানটা বসালাম, n ইন্টু টোয়াইস পাই, দ্যাট ইজ টোয়াইস পাই n। ওকে, সো সবাই বুঝতে পারছো কিনা একটু জানাও, এটা সবার কাছে ক্লিয়ার কিনা একটু জানাও। সো যত টাইপের কৃতকাজ বের করা যায়, যত টাইপের কাজের ক্ষেত্রে যত টাইপের কৃতকাজ বের করা যায় মোটামুটি বের করে দিছি। এখন আমরা একটা নতুন টাইপ শিখব, সেটা হচ্ছে একটা ইট একটার উপর একটা, একটার উপর একটা, একটার উপর একটা রাখতে কৃতকাজের মানটা কত। এখন আমরা ওই জিনিসটা নিয়ে আলোচনা করব। তাহলে আসো, একটা ইট একটার উপর একটা, একটার উপর একটা রাখতে কৃতকাজের মান কত। এখন আমরা ওই জিনিসগুলো নিয়ে কি করব? ওই জিনিসগুলো নিয়ে আলোচনা করব। ওকে, সো n সংখ্যক ইট একটার উপর আরেকটা রাখতে কৃতকাজের রাশিমালা। ওকে, n সংখ্যক ইট দেখো, n সংখ্যক ইট একটার উপর আরেকটা রাখতে কৃতকাজের রাশিমালা। আচ্ছা, তাহলে দেখো, ধরো তোমার কাছে অনেকগুলো ইট আছে, ইটগুলো ধরো একটা সারফেসের মধ্যে আছে। ধরো তোমার কাছে অনেকগুলা ইট আছে,
ধরো তোমার কাছে 4টা অথবা 5টা ইট আছে, ইটগুলো তুমি একটা সার্টেইন একটা সারফেসের মধ্যে রাখছো। ধরো এখানে 5টা ইট আছে, 5টা ইট আছে, প্রত্যেকটা ইটের হাইট হচ্ছে ধরো এইচ। ধরো প্রত্যেকটা ইটের হাইট কত? প্রত্যেকটা ইটের হাইট হচ্ছে এইচ। ভালো করে খেয়াল করো, প্রত্যেকটা ইটের হাইট হচ্ছে কত? প্রত্যেকটা ইটের হাইট হচ্ছে এইচ। এই ইটটারও হাইট হচ্ছে এইচ, এই ইটটার হাইট হচ্ছে এইচ, এই ইটটার হাইট হচ্ছে কত? এইচ। ওকে, এখন আমরা কি করব, একটার ইট একটার উপর একটা, একটার উপর একটা, একটার উপর একটা রাখবো। সো এইভাবে তুমি যদি n সংখ্যক ইট একটার উপর একটা রাখো, তাহলে তোমার কৃত কাজটা কত, ওই জিনিসটা আমাকে কি করতে হবে, বের করতে হবে। তাহলে এখন ধরো আমরা প্রথম ইটটা রাখলাম এখানে, প্রথম ইটটা তো আগে থেকে এখানের মধ্যে আছে। একটা জিনিস এখন চিন্তা করে দেখো, প্রথম ইটটা যে তুমি এখানে রাখবা, প্রথম ইটের ভার কেন্দ্র কোথায় কাজ করবে? ভার কেন্দ্র নিশ্চয়ই তার মধ্যবিন্দুতে কাজ করবে। সো ভার কেন্দ্র কত উচ্চতায় থাকবে? এই যে h/2 উচ্চতায়, এগুলো আমরা সবাই জানি। সো প্রথম ইটের ভার কেন্দ্র কাজ করতেছে এটা। সো কৃত কাজের ক্ষেত্রে আমরা সবাই জানি কৃত কাজ সমান বল গুণ mgh। h মানে হচ্ছে এখানে ভার কেন্দ্রের উলম্ব সরণ, রাইট? সো তুমি যখন প্রথম ইটটা এখানের মধ্যে রাখছো, ওই ক্ষেত্রে কিন্তু তোমার কোনোই কাজ করতে হয় নাই, ইটটা এমনিতেই আছে, ইটটা ভূমির মধ্যে এমনিতেই আছে না? তোমার কি এই ইটটা রাখার জন্য কোনো কাজ করতে হয়েছে? ইটটা তো ভূমির মধ্যে এমনিতেই আছে। এই ইটের উপর এইটা রাখবা, এটার উপর এইটা রাখবা, এটার উপর এইটা রাখবা, ঠিক আছে? তাহলে প্রথমে দেখো, প্রথমে তুমি যখন প্রথম ইটটা রাখছো, প্রথম ইটের জন্য আমার কৃত কাজের ভ্যালু কত? 0, বিকজ প্রথম ইটের জন্য তোমার এই ভার কেন্দ্রটার কোনো সরণ হয় নাই, মানে ভার কেন্দ্রটা যেখানে ছিল ওখানেই আছে। ভালো করে আবার বুঝো, প্রথম ইটটা যখন তুমি এখানে এনে রাখছো, ভার কেন্দ্রটা কিন্তু সরণ হয় নাই, মানে ভার কেন্দ্রটা কিন্তু তার ইনিশিয়াল পজিশন থেকে কিন্তু কোনো দিকে চেঞ্জ হয় নাই। চেঞ্জ হয়েছে, এই ভার কেন্দ্রটা এখানের মধ্যে স্থির না। সো ভার কেন্দ্রের সরণ যদি না হয়, তাহলে সেক্ষেত্রে তোমার কৃত কাজের মানটাও কত? 0। সো প্রথম ইটটা যেহেতু এখানের মধ্যে আছে, এমনিতেই আছে, সো এই ক্ষেত্রে আমার কৃত কাজের ভ্যালু কত? প্রথম ইটের জন্য কৃত কাজ কত? W1 = কত? 0। সো দেখো প্রথম ইটের ক্ষেত্রে কৃত কাজ 0। সো দেখো প্রথম ইট রাখার পর প্রথম ইটের ক্ষেত্রে লিখো, প্রথম ইটের ক্ষেত্রে কৃত কাজ W1 = কত? 0। আচ্ছা, এবার আমি কি করব দেখো, এই যে দ্বিতীয় ইটটা আমি এখানের মধ্যে রাখবো। এখন ভালো করে খেয়াল করো, দ্বিতীয় ইটের ভার কেন্দ্র কোথায়? এই যে এখানে h/2, রাইট? দ্বিতীয় ইটের ভার কেন্দ্র হচ্ছে h/2। এখন এই ইটটাকে তুলে আমি এখানের মধ্যে রাখবো। তাহলে দেখো রাখতেছি, দ্বিতীয় ইটটাকে যখন আমি এখানের মধ্যে রাখলাম, তখন আমার ভার কেন্দ্রটা কোথায় চলে আসছে? দেখো ভার কেন্দ্রটা আগে ছিল এখানে, এখন চলে আসছে কোথায়? এখানে। তাহলে এক্ষেত্রে ভার কেন্দ্রের সরণ হয়েছে নাকি হয় নাই? দেখো এটা হচ্ছে আমাদের 2 নাম্বার ইট, রাইট? এটা হচ্ছে আমাদের 2 নাম্বার ইট। তো দ্বিতীয় ইটটার ভার কেন্দ্র ছিল প্রথমে এখানে, রাইট? দেখো দ্বিতীয় ইটটার ভার কেন্দ্র ছিল এখানে, আমি যখন এই ইটটাকে এখান থেকে এখানের মধ্যে তুললাম, এই ভার কেন্দ্রটা কোথায় শিফট হলো? এখানে শিফট হলো, রাইট? সো এই ভার কেন্দ্রটা কোথায় শিফট হয়েছে? এখানে না? সো এখন ভার কেন্দ্রের সরণ হয়েছে কিনা? এখন আমাদের ভার কেন্দ্রের সরণ হয়েছে। দেখো আমাদের ইটের ভার কেন্দ্র আগে ছিল এখানে, এখন উঠে গেছে কোথায়? এখানে। মানে এখানে থাকা যে কথা, এখানে থাকা একই কথা। সো দেখো এখন আমাদের ভার কেন্দ্রের সরণ কতটুকু? এই যে এতটুকু, রাইট? সো দেখো আমাদের এতটুকু হচ্ছে h/2, এতটুকু হচ্ছে h/2, তাহলে h/2 আর h/2। তাহলে দ্বিতীয় ইটের ক্ষেত্রে আমার ভার কেন্দ্রের সরণ কত? দ্বিতীয় ইটের ক্ষেত্রে ভার কেন্দ্রের সরণ হচ্ছে h/2 + h/2, বিকজ আগে ভার কেন্দ্রটা ছিল এখানে, আমি যখন এই ইটটাকে এখানের উপর তুললাম, তখন ভার কেন্দ্রটা কোথায় চলে আসছে? তখন ভার কেন্দ্রটা এখানে চলে আসছে। তাহলে দ্বিতীয় ইটের আদি ভার কেন্দ্র ছিল এখানে, যখন আমি এটাকে এখানে তুললাম, ভার কেন্দ্রটা কোথায় উঠে গেছে? এখানে উঠে গেছে। তাহলে আমার ভার কেন্দ্রের সরণ ঠিক এতটুকু না? এতটুকু হচ্ছে আমার ভার কেন্দ্রের সরণ। কোন ক্ষেত্রে? যখন আমি প্রথম ইটের উপর দ্বিতীয় ইটটাকে রাখছি, তখন দ্বিতীয় ইটের ক্ষেত্রে আমার ভার কেন্দ্রের সরণ হচ্ছে এতটুকু। সো দেখো দ্বিতীয় ইটের ক্ষেত্রে ভার কেন্দ্রের সরণ, দেখো দ্বিতীয় ইটের ক্ষেত্রে
ভার কেন্দ্রের সরণ h/2 প্লাস h/2 সমান কত h। তাহলে প্রথম ইটের ক্ষেত্রে ভার কেন্দ্রের কোনো সরণ হয় নাই, হয়েছে? প্রথম ইটের ক্ষেত্রে ভার কেন্দ্রের সরণ হচ্ছে 0, বাট দ্বিতীয় ইটের ক্ষেত্রে আমার ভার কেন্দ্রের সরণ কত? h/2 প্লাস h/2, দ্যাট ইজ h। সো এই জিনিসটা সবার ক্লিয়ার কিনা আগে জানাও, এই জিনিসটা সবার ক্লিয়ার কিনা আগে জানাও, তারপর আমরা তৃতীয় ইটের ক্ষেত্রে আলোচনা করব। সো দ্বিতীয় ইটের ক্ষেত্রে ভার কেন্দ্রের সরণ এতটুকু, তাহলে এই ক্ষেত্রে কৃতকাজ কত? এই ক্ষেত্রে আমার কৃতকাজ কত? এই ক্ষেত্রে কৃতকাজ হচ্ছে mgh। এই ক্ষেত্রে দ্বিতীয় ইটের ক্ষেত্রে আমার কৃতকাজ কত? দ্বিতীয় ইটের ক্ষেত্রে আমার কৃতকাজ হচ্ছে mgh। W2 লিখো, এখানে অবশ্যই W2 লিখবা। W2 ইকুয়াল কত? W2 ইকুয়াল হচ্ছে mgh। ওকে, এবার আসো আমরা 3 নাম্বার ইটটাকে এখানের মধ্যে তুলবো। সো প্রথমত 3 নাম্বার ইটের ভার কেন্দ্র কিন্তু এখানে কাজ করতেছে h/2। এবার আমি যখন 3 নাম্বার ইটটাকে এখানের মধ্যে তুলবো তখন দেখো কি হয়। 3 নাম্বার ইটকে তুললাম এখানে, আমি 3 নাম্বার ইটটাকে এখানে তুললাম, তাহলে দেখো তো এই 3 নাম্বার ইটটার ভার কেন্দ্র কোথায় কাজ করতেছে? এই 3 নাম্বার ইটটার ভার কেন্দ্র এখানে কাজ করবে না। সো দেখো আদি ভার কেন্দ্র ছিল এখানে, ভালো করে বোঝো, 3 নাম্বার ইটের আদি ভার কেন্দ্র ছিল এখানে। এখন যখন এখানে উঠে ফেলছি তখন ভার কেন্দ্রটা কোথায় চলে আসছে? এখানে চলে আসছে, রাইট? তাই না? তাহলে দেখো আদি ভার কেন্দ্র ছিল এখানে, যখন আমি এই ইটটাকে দ্বিতীয় ইটের উপরে রাখছি তখন আমার ভার কেন্দ্রটা কোথায় চলে আসছে? এখানে চলে আসছে। তাহলে আমার টোটাল ভার কেন্দ্রের সরণ কতটুকু হয়েছে? আমার টোটাল ভার কেন্দ্রের সরণ হয়েছে এখান থেকে এখানে, অর্থাৎ এই গ্যাপের মধ্যে হয়েছে। তাহলে এখন দেখো আমার এটা হচ্ছে h/2, এখন এটা দেখো এটা হচ্ছে কত? এটা হচ্ছে h/2। আর কে কে বাকি আছে? আর এটা পুরোটা বাকি আছে না? এটা পুরোটা কত বলো তো? এই পুরো ইটের লেন্থ কত? এখানের মধ্যে দিছিলাম প্রত্যেকটা ইট হচ্ছে h করে করে, প্রত্যেকটা ইট কত? h। তাহলে এই লেন্থটা কত? h। তাহলে তৃতীয় ইটের জন্য আমার ভার কেন্দ্রের সরণ কতটুকু হয়েছে? h/2 প্লাস h প্লাস h/2, টোটাল এতটুকু হয়েছে না? তৃতীয় ইটের জন্য আমার ভার কেন্দ্রের সরণ এতটুকু, h/2 প্লাস h প্লাস h/2। তাহলে দেখো, তাহলে লিখো তৃতীয় ইটের ক্ষেত্রে ভার কেন্দ্রের সরণ h/2 প্লাস h প্লাস h/2। তার টোটাল কত? h/2 আর h অ্যাড করলে h প্লাস h সমান কত? 2h। সো এই ক্ষেত্রে কৃতকাজ কত হবে বলো তো? এই ক্ষেত্রে কৃতকাজ W3 ইকুয়াল mg ইন্টু কত? 2h। সবার এই জিনিসটা ক্লিয়ার কিনা? এই জিনিসটা সবার ক্লিয়ার কিনা একটু জানাও। এই জিনিসটা সবাই বুঝতে পারছো কিনা একটু জানাও। এই জিনিসটা সবাই বুঝতে পারছো কিনা জানাও। W3 ইকুয়াল কত? W3 ইকুয়াল mg ইন্টু কত? 2h। mg ইন্টু 2h সবাই এতটুকু বুঝছো কিনা একটু জানাও। এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটা কনসেপ্ট, তোমরা টেস্ট পেপার অ্যানালাইসিস করলে দেখতে পাবা যে এগুলো বোর্ড পরীক্ষায় আসছে অনেকবার। সো এই জিনিসগুলো খুবই গুরুত্বপূর্ণ, সবাই বুঝতে পারছো কিনা একটু জানো। আচ্ছা আরেকবার বলতেছি, দেখো তৃতীয় ইটটা তোমার এখানে ছিল, ভালো করে দেখো 3 নাম্বার ইটটা আমার কোথায় ছিল? এখানে ছিল। সো এখান থেকে এটার ভার কেন্দ্র এখন কোথায় কাজ করতেছে? h/2 তে কাজ করতেছে। 3 নাম্বার ইটটা এখানে ছিল, এটার ভার কেন্দ্র h/2 তে কাজ করতেছে, অর্থাৎ এটার ভার কেন্দ্র ছিল এখন এখানে। তৃতীয় ইট যখন ভূমিতে ছিল তখন তৃতীয় ইটের ভার কেন্দ্র কাজ করতেছিল কোথায়? এখানে। এখন আমি এখান থেকে কোথায় তুললাম বলো তো? এখান থেকে আমি এখানে তুললাম। সো এখন ভার কেন্দ্রটা কোথায়? এখানে না? তাহলে এইখানে ভার কেন্দ্র থাকা যে কথা,
এখানে থাকা একই কথা। তাহলে আমার ভার কেন্দ্রের সরণ কতটুকু হয়েছে 3 নাম্বার ইটের জন্য? এই যে আগে ছিল এখানে, এখন গেছে এখানে, তাহলে এই গ্যাপটা তুমি মাপো। এটা হচ্ছে h/2, এটা পুরোটা h হলে ভার কেন্দ্র কোথায় থাকবে? h/2 তে থাকবে। তো যখন তুমি উপরে নিয়ে গেছো, এটা কত? এটাও h/2, রাইট? এটা হচ্ছে কত? এটা হচ্ছে h/2। সো এটা যদি দেখো, এটা যদি h/2 হয়, এটাও h/2। সো এটা হচ্ছে h/2, এটা হচ্ছে h/2। মাঝখানে একটা পুরা ইট পড়ে আছে না? মাঝখানে একটা পুরা ইট পড়ে আছে। সো এই পুরা ইটটা হচ্ছে কত? h। একটা পুরা ইটের লেন্থ কত? h। তাহলে টোটাল কত? h/2 প্লাস h প্লাস h/2। সো দেখো, এই যে তৃতীয় ইটের ক্ষেত্রে ভার কেন্দ্রের সরণ h/2 প্লাস h প্লাস h/2, টোটাল কত? টোয়াইস h। সো এখন সবাই বুঝতে পারছো কিনা একটু জানাও। সো আশা করি সবাই বুঝতে পারছো, আশা করি সবাই বুঝতে পারছো। এখন আমরা 4 নাম্বার ইটটাকে তুলবো। এখন আমরা কি করব? 4 নাম্বার ইটটাকে তুলবো। সো দেখো 4 নাম্বার ইটের ভার কেন্দ্র কোথায়? 4 নাম্বার ইটের ভার কেন্দ্র কোথায় কাজ করতেছে? এই যে h/2 তে কাজ করতেছে, ঠিক আছে? যখন ভূমিতে ছিল তখন আমাদের 4 নাম্বার ইটের ভার কেন্দ্র কোথায় কাজ করতেছে? h/2 তে কাজ করতেছে। এখন আমি কি করব দেখো, এখন আমি এই 4 নাম্বার ইটটাকে নিয়ে এখানের উপর তুলব। তাহলে এই 4 নাম্বার ইটটাকে নিয়ে আমি যদি এখানের উপর তুলি, তাহলে দেখো এখন আমার ভার কেন্দ্রটা কোথায়? এখন আমার এই ভার কেন্দ্রটা কোথায় চলে আসছে? এখানে চলে আসছে। তো দেখো, এখন আমাদের চতুর্থ ইটের জন্য ভার কেন্দ্র কোথায় চলে আসলো? এই যে h/2 তে চলে আসছে। তো দেখো, চতুর্থ ইটের আদি ভার কেন্দ্র ছিল এখানে। যখন আমি এখান থেকে এখানের মধ্যে তুলে ফেললাম, ভার কেন্দ্রটা কোথায় চলে আসছে? এখানে চলে আসছে। তাহলে আমাদের ভার কেন্দ্রের সরণ কতটুকু হয়েছে বলো তো? এক্ষেত্রে আমার ভার কেন্দ্রের সরণ কতটুকু হয়েছে? আচ্ছা, একটু সোজা করে আঁকি, একটু সোজা করে আঁকাই। তাহলে দেখো, এখানে চলে আসছে, ছিল এখানে। এখান থেকে যখন আমি এখানে নিলাম, এখান থেকে ভার কেন্দ্রটা এখানে চলে আসছে। তাহলে দেখো তো আসলে কতটুকু আসছে? আসলে এটা এখানে এতটুকু আসছে না? এখানে থাকা যে কথা, এখানে থাকা কিন্তু একই কথা। তাহলে আমাদের এখন ভার কেন্দ্রের সরণ কত? দেখো এটা কত? এটা হচ্ছে h/2। দেখো আমাদের এটা যদি h/2 হয়, এটা কত? এটাও h/2। সো দেখো, এটা হচ্ছে h/2, আর মাঝখানে একটা পুরো গ্যাপ পুরো আছে না? দেখো এটা এটা তো আমাদের h/2 জানা আছে। মানে আদি ভার কেন্দ্র ছিল এখানে, ভার কেন্দ্রটা এখানে উঠে গেছে। তাহলে আমাদের ভার কেন্দ্রের সরণ কতটুকু? দেখো, যেখানে ছিল আর যেখানে গেছে তার মাঝখানের গ্যাপটাই হচ্ছে সরণ। সো দেখো, ছিল এখানে, এখান থেকে যখন এখানে তুললাম এখানে চলে আসে। সো এটা কত? এটা হচ্ছে h/2, এটা h/2। মাঝখানে কয়টা ইট দেখো তো? মাঝখানে আমার দুইটা ইট না? এটা একটা ইট, এটা একটা ইট, এই দুইটা মিলে কিন্তু পুরোটা, রাইট? এটা দেখো, এটা এটা কোথায় দেখো? এটা হচ্ছে এই দুইটা ইট, এই দুইটা ইট মিলে পুরোটা। তাহলে দুইটা ইটের টোটাল লেন্থ কত? 2h। তাহলে দুইটা ইটের এই যে এখান থেকে এখানে লেন্থ কত? 2h। 2h কেন? কারণ দেখো, এটা হচ্ছে h/2, এটা হচ্ছে h/2, মাঝখানে আরো দুইটা ইট পড়ে আছে, প্রত্যেকটা ইট h করে হলে টোটাল হচ্ছে কত? 2h। তাহলে আমার চতুর্থ ইটের জন্য ভার কেন্দ্রের সরণ কত? দেখো, h/2 প্লাস 2h প্লাস h/2। তাহলে দেখো আমরা লিখি, চতুর্থ ইটের জন্য ভার কেন্দ্রের সরণ, চতুর্থ ইটের জন্য ভার কেন্দ্রের সরণ কত? h/2 প্লাস 2h প্লাস কত? h/2। তাহলে h/2 যোগ করলে h আর 2h, টোটাল কত? টোটাল হচ্ছে 3h। এই ক্ষেত্রে কৃত কাজ কত? এই ক্ষেত্রে কৃত কাজ কত? w কত? w4 mg ইন্টু 3h। সো এই জিনিসটা 4 নাম্বার ইটেরটা সবার ক্লিয়ার কিনা একটু জানাও। 4 নাম্বার ইটেরটা সবাই বুঝতে পারছো কিনা একটু জানাও।
4 নাম্বার ইটেরটা সবাই বুঝতে পারছো কিনা একটু জানাও। 4 নাম্বার ইটেরটা সবাই বুঝতে পারছো কিনা একটু জানাও। তাহলে এখন একটু ভালো করে ঠান্ডা মাথায় চিন্তা করে দেখো, প্রথম ইটের জন্য যখন আমরা বের করতেছিলাম তখন ভার কেন্দ্রের কোনো সরণ হয় নাই, তো এটা হচ্ছে 0। দ্বিতীয় ইটের জন্য হচ্ছে h, তৃতীয় ইটের জন্য ভার কেন্দ্রের সরণ হচ্ছে 2h, মানে 3 নাম্বার ইটের জন্য আমাদের ভার কেন্দ্রের সরণ হচ্ছে কত? 2h। যখন আমরা 4 নাম্বার ইট বের করলাম তখন দেখতে পাচ্ছি 4 নাম্বার ইটের জন্য আমাদের ভার কেন্দ্রের সরণ কত? 3h। তাহলে আমরা এখন মুখস্থ বলে দিতে পারবো 5 নাম্বার ইটের জন্য ভার কেন্দ্রের সরণ কত? 4h। তাহলে লিখো সিমিলারলি পঞ্চম ইটের জন্য ভার কেন্দ্রের সরণ, পঞ্চম ইটের জন্য ভার কেন্দ্রের সরণ কত? 4h, রাইট? সো পঞ্চম ইটের জন্য আমার ভার কেন্দ্রের সরণ কত? 4h। এই ক্ষেত্রে কৃতকাজ কত হবে? এক্ষেত্রে কৃতকাজ W5 ইকুয়াল কত হবে? mg ইন্টু কত? 4h, রাইট? সো এই ক্ষেত্রে কৃতকাজ হবে mg ইন্টু কত? 4h। আসিফ চৌধুরী mg ইন্টু n-1 ইন্টু h, না তুমি এটা আসলে ভুল বলছো। তো দেখতে পাবা, আমি আস্তে আস্তে যাচ্ছি প্রমাণের দিকে। সো একটা বিশাল সুখবর দিয়ে রাখি, এই যে এই বেসিকটা যখন বুঝে ফেলবা তুমি, তোমার এত ডিটেলসে তোমার ম্যাথ সলভ করা লাগবে না। এই পুরো জিনিসটা সলভ করানোর উদ্দেশ্য হচ্ছে এই পুরো জিনিসটা করানোর পর আমি একটা শর্টকাট দেখাই দিব। সো ওই শর্টকাটটা তুমি অ্যাপ্লাই করে তুমি আগে বেসিকটা বুঝতে হবে। আমি একটা কথা তোমাদের বারবার বলি, সেটা হচ্ছে উইদাউট নোয়িং দ্য বেসিক ডোন্ট ইউজ শর্টকাট। তুমি আগে এই পুরো জিনিসটা বুঝবা, তারপর তুমি শর্টকাটটা ইউজ করবা। তাহলে দেখতে পাচ্ছি আমরা প্রথম ইটের জন্য ভার কেন্দ্রের সরণ 0, কৃতকাজ 0। দ্বিতীয় ইটের জন্য ভার কেন্দ্রের সরণ হচ্ছে h, 3 নাম্বার ইটের জন্য হচ্ছে 2h, 4 নাম্বার ইটের জন্য 3h, 5 নাম্বার ইটের জন্য হচ্ছে 4h, 6 নাম্বার ইটের জন্য কত হবে? 5h হবে। তাহলে n সংখ্যক ইটের জন্য n-1 ইন্টু h হবে না ভার কেন্দ্রের সরণ? তাহলে ওই জিনিসটা আমি এখানে লিখতেছি, দেখো এই যে এখানে লিখতেছি, এই যে আমি এখানের মধ্যে লিখতেছি, দেখো। সুতরাং n সংখ্যক ইটের জন্য ভার কেন্দ্রের সরণ n-1 ইন্টু h। যেহেতু 2 নাম্বার ইটের জন্য 1h হয়েছে, তাহলে 2-1 ইন্টু h। 3 নাম্বার ইটের জন্য যেহেতু 2h হয়েছে, তাহলে 3-1 ইন্টু h, 2h। 4 নাম্বার ইটের জন্য ভার কেন্দ্রের সরণ কত হয়েছে? 3h হয়েছে, 4-1 ইন্টু h। সো n সংখ্যক ইটের জন্য ভার কেন্দ্রের সরণ কত হবে? n-1 ইন্টু h, রাইট? সো এই ক্ষেত্রে কৃতকাজ কত হবে? mg n-1 ইন্টু h। টোটাল কৃতকাজ কত? এই ক্ষেত্রে আমার টোটাল কৃতকাজ কত সেটা আমাদেরকে কি করতে হবে? বের করতে হবে। এটা হচ্ছে n সংখ্যক ইটের জন্য কৃতকাজ। এটা হচ্ছে কি? এটা হচ্ছে n সংখ্যক ইটের জন্য কৃতকাজ। তাহলে আমরা যদি n সংখ্যক ইট একটার উপর একটা রাখি, তাহলে টোটাল কৃতকাজ কত? প্রত্যেকটা কৃতকাজ আমরা কি করে দিব? যোগ করে দিব। সো এতটুকু পর্যন্ত সবার ক্লিয়ার কিনা? সবার লেখা শেষ হলে একটু ডান লিখো, তাহলে আমি টোটাল অ্যামাউন্ট অফ ওয়ার্ক ডান বের করব। ওকে, ওকে, আশা করি ক্লিয়ার। তাহলে এখন আমরা টোটাল কৃতকাজ বের করব। এখন দেখো টোটাল কৃতকাজ, মোট কৃতকাজ দেখো। এখন লিখো
অর্থাৎ লিখো অর্থাৎ n সংখ্যক ইট একটির উপর আরেকটি রাখতে মোট কৃতকাজ W সমান তাহলে কত W1 প্লাস W2 প্লাস W3 প্লাস W4 প্লাস W5 প্লাস ডট 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 WN। এটাই হচ্ছে আমাদের WN, এটাই হচ্ছে WN। ওকে, সো আমরা প্রত্যেকটা কৃতকাজ যখন যোগ করে দিব তাহলে আমি কি পাবো, টোটাল অ্যামাউন্ট অফ ওয়ার্ক ডান পাবো। তাহলে W1 কত ছিল, W1 ছিল 0। সো W2 কত, দেখো W2 হচ্ছে mgh, W2 কত, W2 হচ্ছে mgh, W3 কত, W3 হচ্ছে mg ইন্টু 2h। তো দেখো W3 হচ্ছে mg ইন্টু 2h প্লাস W4 কত, W4 হচ্ছে mg ইন্টু 3h, mg ইন্টু 3h প্লাস W5 কত, mg ইন্টু 4h, mg ইন্টু 4h প্লাস ডট 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 wn কত, wn হচ্ছে mg ইন্টু n মাইনাস 1 ইন্টু h, mg ইন্টু n মাইনাস 1 ইন্টু কত h। সো এখন দেখো প্রত্যেকটা জায়গায় কিন্তু mgh কমন যায়, রাইট। সো দেখো প্রত্যেকটা জায়গায় যদি mgh কমন যায়, এখানে তো 0, এখানে কত থাকে, এখানে থাকে 1 প্লাস এখানে থাকে 2 প্লাস এখানে থাকে 3 প্লাস এখানে থাকে 4 প্লাস ডট 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 প্লাস n মাইনাস 1, রাইট। সো এটা হচ্ছে n সংখ্যক ইট একটার উপর একটা সাজায় রাখতে টোটাল কৃতকাজের একটা জেনারেলাইজড ফরম্যাট পাইলাম। এখন এই জিনিসটার মান কত হবে বলো, 1 প্লাস 2 প্লাস 3 প্লাস 4 প্লাস ডট 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 প্লাস n মাইনাস 1 সমান্তর ধারা। সো এটার ভ্যালু হবে হচ্ছে n ইন্টু n মাইনাস 1/2। এটা হচ্ছে ধারার ফর্মুলা, সমান্তর ধারার nতম সমান্তর ধারার সমষ্টির ফর্মুলা, যেটা n ইন্টু n প্লাস 1/2। সো দেখো এখন আমরা এগুলো মুছে দিতে পারি, তো দেখো mgh ইন্টু n ইন্টু n মাইনাস 1 কত 2। সো এটাই হচ্ছে আমার কৃতকাজের জেনারেলাইজড ফর্ম, মানে n সংখ্যক ইট যদি তুমি একটার উপর একটা সাজায় রাখো তাহলে তোমার কৃতকাজ কত হবে, n ইন্টু n মাইনাস 1/2। n সংখ্যক ইট যদি তুমি একটার উপর একটা সাজায় রাখো তাহলে তোমার কৃতকাজ হবে n ইন্টু n মাইনাস 1/mgh ইন্টু n ইন্টু n মাইনাস 1/2। তোমাকে যদি 5টা ইট একটার উপর একটা সাজায় রাখতে বলা হয় তাহলে mgh ইন্টু n এর ভ্যালু কত, 5 ইন্টু 5 মাইনাস 1/2। তোমাকে যদি 10টা ইট সাজায় রাখতে বলা হয় তাহলে mgh ইন্টু 10 মাইনাস 1/2, এভাবে তুমি বের করে ফেলতে পারবা। সো এই হচ্ছে আমার জেনারেলাইজড ফরম্যাট। সো এতক্ষণ যে থিওরিটা পড়ালাম তুমি যদি ওই থিওরিটা বুঝে থাকো তাহলে তোমার কোয়েশ্চেনে যদি আসে তুমি 10টা ইট একটার উপর একটা সাজায় রাখবা, কৃতকাজ কত, সিম্পলি এই সূত্রটা ইউজ করে তুমি কি কৃতকাজের মানটা বের করে ফেলতে পারবা। সো এই জিনিসটা আশা করি সবাই বুঝতে পারছো, এটাকে তুমি চাইলে আরেকটু শর্ট করতে পারো, যারা ম্যাথের মধ্যে কম্বিনেশন পড়েছো, বিন্যাস সমাবেশ পড়েছো, এই যে n ইন্টু n মাইনাস 1/2 কে কি লেখা যায়, nc2 লেখা যায়, রাইট। n ইন্টু n মাইনাস 1/2 কে কি লেখা যায়, nc2 লেখা যায়। সো তুমি এভাবে লিখতে পারো w ইকুয়াল nc2 ইন্টু কত mgh। এটা আরো শর্ট হয়ে গেল, এটা হচ্ছে শর্টকাট। ওকে, সো এই জিনিসটা সবাই বুঝতে পারছো কিনা জানাও। আজকের ক্লাসটা আমি এখানেই শেষ করব। সো আরেকটা কথা বলে রাখি, যত ধরনের কৃতকাজ বের করা যায় মোটামুটি সব ধরনের কৃতকাজ তোমাদেরকে বের করে দিছি। নেক্সট ক্লাসটা থাকবে পুরোটাই ম্যাথমেটিক্যাল প্রবলেমের উপর, যতগুলো থিওরি পড়াইছি পুরোটা সবগুলোর উপর কি ম্যাথমেটিক্যাল ক্লাস থাকবে 2টা। এরপর আমরা কোথায় চলে যাব, এরপর আমরা ক্ষমতায় চলে যাব, শক্তিতে চলে যাব। সো এই জিনিসটা সবাই বুঝতে পারছো কিনা একটু জানাও।
এই জিনিসটা সবাই বুঝতে পারছো কিনা জানাও। ওকে, আজকের ক্লাসটা তাইলে এখানে শেষ। আশা করি তোমরা সবাই বুঝতে পারছো। সো আজকের ক্লাসটা এখানেই শেষ, তোমাদের সাথে নেক্সট ক্লাসে দেখা হবে। ততদিন সবাই ভালো থাকো, সুস্থ থাকো। শুভরাত্রি সবাইকে।